আচ্ছা, আমাকে প্রথমে একটু বলো যে সাউন্ডে কোনো গোলমাল আছে কিনা। আমি একটুখানি এটা চেক করে নিলে বাকিটা মোটামুটি চেক করতে পারবো। আগে এটা একটু আমিও চেক করে নিই যে সাউন্ডে গোলমাল আছে কিনা। সাউন্ডে কোনো গোলমাল আছে কিনা আমি একটুখানি এটা চেক করে নিলে বাকিটা। সাউন্ড ঠিক আছে, আমি এটা একটুখানি মেনশন করে দেই অন্যদের। আচ্ছা, আইসিটি পরীক্ষা এক একজনের এক এক রকম হইছে। কেউ কেউ আমি একটু গ্রুপে শেয়ার করে দিই। হ্যাঁ, আমরা খুবই অল্প সময়ের মধ্যে আজকে পড়বো, কারণ 9:30টার সময় অ্যাকচুয়ালি আমাদের 25 ব্যাচ যারা 24, 26, 26, 27 যে কেউ অ্যাকচুয়ালি ক্লাস করতে পারে, কারণ দিন শেষে এটা একটা এমসিকিউ সলভিং ক্লাস। সো আমরা অ্যাকচুয়ালি ওই ক্লাসটা একটু ভালোভাবে করব, দেখা যাক কি হয়। আচ্ছা, সাউন্ডে কোনো গোলমাল নাই, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আমরা মনে হয় শুরু করতে পারি। আমাদের গতদিনে অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের ফার্স্ট পার্ট সেটা আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল যেইটা সেটা পর্যন্ত পড়ছিলাম, এবং সেখানে আমরা দেখছিলাম যে প্রেসকট জুল তিনি একটা কথা বলেছিলেন যে যদি কোনোভাবে কাজকে আমরা সম্পূর্ণরূপে তাপে পরিণত করতে পারি বা তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করতে পারি, তাহলে কাজ তাপের সমানুপাতিক। সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক পর্যন্ত এসেছিল, এবং সেই সমানুপাতিক ধ্রুবককে আবার জুল পার ক্যালোরি এইরকম একটা একক দিয়ে প্রকাশ করা হয়। এই সবগুলো কিন্তু দেখা হয়েছিল, এবং পরবর্তীতে যেটা হয়েছিল, বিজ্ঞানী ক্লসিয়াস চলে এসেছিল, এবং বিজ্ঞানী ক্লসিয়াস বলছিলেন এই সূত্রটাকে আমি আর একটু বিশদভাবে ব্যাখ্যা করতে পারি, যে কোনো একটা সিস্টেম যদি ধরা হয়, সেই সিস্টেমে আমি যে পরিমাণ তাপ দেব, সেই তাপকে যদি আমি ডিকিউ বলি, তাহলে এই তাপ দুইভাবে ব্যয় হইতে পারে। প্রথমত এটা ব্যয় হইতে পারে হচ্ছে ওই সিস্টেমের আভ্যন্তরীণ যে শক্তি সেটা বৃদ্ধির কাজে, দ্বিতীয়ত ব্যয় হইতে পারে হচ্ছে ওই সিস্টেমের মধ্যে যে কাজ হবে বা ওই সিস্টেম দ্বারা যে কাজ হবে সেই কাজে। সো দুইটা কাজে, আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ও কাজ, এই দুই কাজে মূলত হচ্ছে শক্তিটা ব্যয় হতে পারে, যেই শক্তিটা আমি দেব। সো সেটাকে আমরা ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ এই আকারে লিখেছিলাম। তো এরপরে যখন আমরা দ্বিতীয় সূত্রের দিকে যাব, তখন আমাদেরকে মূলত তাপগতীয় যে প্রক্রিয়াগুলো আছে, আমরা জানি অনেকগুলো প্রক্রিয়া আছে। আমরা বলতে পারি হচ্ছে বয়েলের সূত্র মেনে চলে হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া, তারপর আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া পাবো, আমরা সমায়তন প্রক্রিয়া পাবো, আমরা সমচাপ প্রক্রিয়া পাবো। এই যে প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়াগুলো এবার আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। বইতে যে সমস্যাটা হয়েছে, ওরা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পুরোপুরি বিস্তারিত যেটাকে বলে সেটা লিখতে পারে নাই। সো আমরা একটুখানি বিস্তারিতভাবে পড়বো, এটাই হচ্ছে কথা। সো গতদিনের ক্লাস কারা কারা করছিল একটু আমাকে জানাও তো, যে ভাই হ্যাঁ গতদিনের ক্লাসটা আমি করছিলাম, তারপরে তো একটু গ্যাপ হয়ে গেছে মাঝখানে। আমাদের অন্যান্য ক্লাস, যেমন তোমাদের নিশাতাপুর ইংলিশ ক্লাস হয়েছে, মিমাপুর আন্তর্জাতিক যে জিকে ক্লাস সেটা হয়েছে, হাফিজ ভাই রক্ত ক্লাস অধ্যায়টা শেষ করছেন পুরোপুরি অনেক লম্বা একটা সময় নিয়ে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এখন আমরা শুরু করতে পারি খুব ভালোভাবেই। হ্যাঁ, শুরু করা যায়, তাই না? চলে এসছো তোমরা, সবাই চলে এসছো? আচ্ছা, ঠিক আছে, আমি একটু মেডিলজি গ্রুপটাতে এটা দিয়ে দিই, কারণ অনেকে দেখতে পাচ্ছে না এখনো মেডিলজি গ্রুপে। ওকে, ঠিক আছে, আমার মনে হয় শুরু করা উচিত, অনেক কথাবার্তা বলা হয়েছে। হ্যাঁ, ক্লাসও করছো, নোটও করছো, থ্যাংক ইউ। সিলেবাস শেষ না করে প্রিমেডিকেল কোর্স করা কি ওর্স ডিসিশন? দেখো, সিলেবাস তুমি শেষ করো নাই, সেটা তোমার দোষ, আমি বুঝলাম। প্রিমেডিকেলে যখন তুমি আসছো, তুমি সিলেবাসের বাইরে কিছু পড়তেছো না, তুমি সিলেবাসই পড়তেছো। তাহলে যে জিনিস পড়ো নাই, প্রিমেডিকেল এসে যদি সেইটা পড়া তোমার ওর্স ডিসিশন হয়, তাহলে গুড ডিসিশন কিন্তু আমি জানি না। তুমি এবার বলতে পারো ভাইয়া পড়ার প্যাটার্নটা তো আলাদা, তাহলে আপনি কেন বলতেছেন? দেখো, আমরা মেডিলজি প্রিমেডিকেল মেডিলজি একাডেমিক বলে একটা পেজ খুলছি, আমরা মেডিলজি একাডেমিক বলে একটা গ্রুপ খুলছি। তুমি সেই গ্রুপে এখনো জয়েন হয়েছো কিনা আমি জানি না, এইখানে লাইভ করতেছে কি তারা এই গ্রুপে জয়েন হয়েছে কিনা জানি না। এই গ্রুপের উদ্দেশ্য কি জানো? প্রি মেডিকেলে যারা ভর্তি হবে এদের এইচএসসি এর প্রত্যেকটা সাবজেক্টের একাডেমিক পড়াশোনাটা আমরা যাতে গুছিয়ে দিতে পারি, সেই জন্য এই মেডিলজি একাডেমিকটা খোলা। সুতরাং তুমি যদি কোনো একটা সাবজেক্ট নাও পড়ে থাকো, একাডেমিক্যালি তোমার সেই অংশটা এখনো দুর্বলতা থাকে, এবং তুমি প্রিমেডিকেলে আসবা কিনা ভাবছো, তুমি প্রিমেডিকেলে তুমি এই জিনিসটা ফ্রি পাচ্ছ, অর্থাৎ একাডেমিক সলিউশনটাও আমরা কিন্তু একই সাথে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আমার মনে হয় অনেক কথাবার্তা বলা হয়ে গেছে, যদিও অ্যাকচুয়ালি স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, আমার মনে হয় যে আমার ক্লাস শুরু করা উচিত।
দেখো প্রথমেই তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা আমরা দেখলাম, সেই প্রথম সূত্রের আমরা ব্যবহারে আসছি। প্রথমে দেখছি সমষ্ণ প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। সো আমরা চলো একটু সমষ্ণ প্রক্রিয়াটাকে একটু দেখে আসি। দেখো আমরা এটাকে বলি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তাই না? আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। তো এখন তুমি যদি এটা সন্ধি বিচ্ছেদ করো, বাংলা তো খুব ভালোই পারো, তাহলে দুইটা শব্দ পাও, একটা হচ্ছে সম আর একটা পাও হচ্ছে উষ্ণ। আচ্ছা, উষ্ণ মানে কি? তাপ। তার মানে এখানে তাপের পরিমাণটা সমান। এখানে কি কিসের পরিমাণ বলো? তাপমাত্রা যেটা, সেই তাপমাত্রার পরিমাণটা সমান। তার মানে এই সমান উষ্ণ মানে হচ্ছে সমান তাপমাত্রা। সমান উষ্ণ মানে কি? সমান তাপমাত্রা। এটা এমন একটা তাপগতীয় ব্যবস্থা বা এমন একটা তাপগতীয় প্রক্রিয়া যেখানে সিস্টেমের টেম্পারেচার সবসময় সেম রাখতে হবে। যেখানে সিস্টেমের টেম্পারেচার সবসময় সেম রাখতে হবে। এই একটা সিস্টেম মনে করো, আমি তোমাকে একদম বেসিক কনসেপ্ট দিচ্ছি। একটা সিস্টেম, হ্যাঁ, তুমি কি করলা? এই সিস্টেমটার উপরে একটা হ্যান্ডেল লাগাইলা, দিয়ে সেই রকম আকারে চাপ দিতেছো। সিস্টেম আগে এখানে ছিল, এখন চাপ দিয়ে তুমি এইখানে চলে আসছো। এখন তুমি বলো, তোমার রুমটা অনেক বড়, তোমার রুমটা যদি তোমার যে এখন সাইজ তার 10 ভাগের 1 ভাগ করে দেওয়া হয়, রুম থেকে কিছু বাইরে বের হইতে না দেওয়া হয়, তাহলে কি হবে? রুমের তাপমাত্রা বেড়ে যাবে না? এই দেখো না যে গলি ঘুপচি, ছোট জায়গা, সেখানে তাপমাত্রা বেশি। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? তাহলে এই জিনিসটাকে যদি আমরা প্রেসারাইজ করে এই পর্যন্ত নিয়ে আসি, নিশ্চয়ই এর মধ্যে টেম্পারেচার, এর মধ্যে কি বলো? টেম্পারেচার, সেই টেম্পারেচার অনেক বেড়ে যাবে, স্বাভাবিক। তাহলে সেটা কি সমষ্ণ প্রক্রিয়া হইল? হইল না। তাহলে আমার যেহেতু নাম সমষ্ণ প্রক্রিয়া, সমান উষ্ণ, দেখো সমান ইংরেজি হচ্ছে আইসো, আর উষ্ণ ইংরেজি থেকে আমি পাইলাম থার্মাল, তাই নাম হয়ে গেল আইসোথার্মাল। আইসোথার্মাল প্রসেস। কি নাম বলো? আইসোথার্মাল প্রসেস। ওকে, তাহলে টেম্পারেচার বেড়ে গেলে তো আর সমষ্ণ থাকলো না। তাহলে তুমি কি সিস্টেম করবা? তুমি বলবা আমি এখানে প্রচুর ফাঁক ফোকর রাখবো। কি রাখবো? আমি এখানে প্রচুর ফাঁক ফোকর রাখবো। তখন মানুষ বলবে তাতে সুবিধা কি? তখন বলবা যে যখন আমি এখানে চাপ দিচ্ছি, এই ফাঁক ফোকর দিয়ে কি হবে বলতো? হিট বেরিয়ে যাবে। ফাঁক ফোকর দিয়ে হিট বেরিয়ে যাবে। তাহলে যখন হিট বেরিয়ে গেল, তুমি চিন্তা করে দেখো, সিস্টেম থেকে তাপ বেরিয়ে যাচ্ছে। কি বের হয়ে যাচ্ছে? তাপমাত্রা তো বের হইতে পারে না। তাপমাত্রা কি? একটা পরিমাপ। বের হইতে পারে এনার্জি বা তাপ। তাহলে তাপ যখন বেড়ে যাচ্ছে, তখন এতখানি জায়গায় অনেক তাপ ছিল, তখন টেম্পারেচার যা ছিল, এইটুকু জায়গায় আমি তাপ বের করে দিছি, আমি দেখলাম টেম্পারেচার আমি সেম রাখলাম। আমি কি রাখলাম বলো? টেম্পারেচার সেম রাখলাম। তাহলে আমি এখান থেকে একটা কনসেপ্ট বুঝলাম আজকে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। সমষ্ণ প্রক্রিয়ায় মাঝে মাঝে তাপ বের করে দিতে হয়, আবার এর উল্টোটা যদি হয় যে আমি সিস্টেম এইটুকু ছিল, বড় করে ফেললাম সিস্টেমটা, তখন আবার বাইরে থেকে তাপ ভেতরে নিয়ে আসতে হয়। কিন্তু তাপ বের করে দিয়ে বা তাপ ভেতরে নিয়ে এসে আমার কোনটাকে সেম রাখতে হয়? টেম্পারেচারকে সেম রাখতে হয়, আমার এই তাপমাত্রাকে সেম রাখতে হয়। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় কি হয় না? অবশ্যই হয়। তাপ বাইরে বের হইতেও পারে, তাপ সিস্টেমের ভেতরেও আসতে পারে ইজিলি। আমি সিস্টেমটাকে বানাবো এমন ভাবে যে যাতে ইজিলি তাপ ছাড়তেও পারে, ইজিলি তাপ গ্রহণও করতে পারে। কারণ আমার মূল উদ্দেশ্য এই টেম্পারেচার সেম রাখা লাগবে। আমার মূল উদ্দেশ্য টেম্পারেচার সেম রাখা লাগবে। খুবই ভালো একটা জিনিস, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি সমষ্ণ প্রক্রিয়ার এই জিনিসটা বুঝলাম। এরপর দেখো, এই সমষ্ণ পরিবর্তন বা সমষ্ণ প্রক্রিয়া যেটাই বলো না কেন, আমরা বয়েল চার্লস এই সূত্রগুলো দেখছি। এর মধ্যে বয়েলের যে সূত্র, হ্যাঁ, বয়েলের যে সূত্র, এইটাকেও মানে, বয়েলের সূত্রকে মানে। সো বয়েলের সূত্রে আমরা কি পড়ছিলাম মনে আছে? বয়েলের সূত্রে এরকম ছিল যে স্থির, দেখো বয়েল করা মানে কি? ফুটানো। পানি ফুটাইতে কি লাগে? তাপ মানে তোমার হিট দেওয়া লাগে। সো যেহেতু পানি ফুটাইতে হিট দেওয়া লাগে, তুমি মনে রাখবা বয়েলের সূত্রে এই তাপ বা তাপমাত্রাটা হচ্ছে ফিক্সড। তাহলে তুমি মনে রাখবা কি? বয়েলের সূত্রে কি ফিক্সড? ফিক্সড টেম্পারেচার। বয়েলের সূত্রে কি ফিক্সড বলো? ফিক্সড টেম্পারেচার। তো এটাকে এভাবে বলে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা পড়ছো না তোমরা? এখান থেকে আমি কি সমীকরণ পাই বলো তো? আমি পাই হচ্ছে পিভি সমান কে, এবং সেখান থেকে আমরা বলি P1 V1 সমান P2 V2। এই সমীকরণগুলো তোমার কাছে পরিচিত। তো যেহেতু বয়েলের সূত্র মেনে চলছে, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে আমার সমষ্ণ পরিবর্তন এই পিভি সমান কে বা P1 V1 সমান P2 V2 এই সমীকরণ মেনে চলে, কোনো সন্দেহ নাই। বয়েলের সূত্র যেহেতু মেনে চলে, তাহলে P1 V1 = P2 V2 বা PV = K, এই সূত্র সে মেনে চলে। ঠিক আছে? তাহলে আমার এই কনসেপ্টটা কি তুমি বুঝছো যে কিভাবে আমি টেম্পারেচার সেম রাখি? তাপ বা হিট বাইরে বের করে দিয়ে অথবা বাইরে থেকে ভেতরে নিয়ে আমি ইজিলি কি করতে পারি বলো? টেম্পারেচার সেম রাখতে পারি। ওকে, খুব ভালো কথা। তাহলে এখন এই যে আমি শর্তগুলো বললাম,
যে আমি সহজেই তাপ বাইরে বের করে দিতে পারবো, সহজেই তাপ ভেতরে নিয়ে আসতে পারবো, তার জন্য সিস্টেমের যে পাত্র, সেই পাত্রকে কেমন হইতে হবে বলো তো? তাপ সুপরিবাহী, যাতে ইজিলি তাপ বেরও করে দিতে পারে, তাপ ঢোকাইতেও পারে। তার মানে আমি এখান থেকে প্রথম জানলাম যে আমার সিস্টেমের যে পাত্র, সেই পাত্রকে কি হইতে হবে বলো? পাত্রকে সুপরিবাহী হইতে হবে, পাত্রকে আমার সুপরিবাহী হইতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আমি জানলাম সেটা হচ্ছে, চিন্তা করে দেখো, ওই সিস্টেম বলতেছে এই আমারে চাপ দিতেছে, এই তাপ বের করে দাও, তাপ বের করে দাও, তা তাপও কোথায় ছাড়বে? সারাউন্ডিং বা পরিপার্শ্ব, এই ভুলে গেছো নাকি টার্মগুলো? আমরা পড়ছিলাম সারাউন্ডিং বা পরিপার্শ্ব, সিস্টেমের যার চারপাশে যা আছে সেটাই সারাউন্ডিং। এখন দেখা যাচ্ছে ও যে সারাউন্ডিং এ ওই তাপ ছেড়ে দেবে, সেই সারাউন্ডিং ওর থেকেও গরম। ওই সারাউন্ডিং কি ওর থেকেও গরম। তো ওর থেকেও যেখানে গরম, ওই সারাউন্ডিং ওই তাপ গ্রহণ করবে? বলবো তোর তাপ কে নাই, ও নিজেই ওর থেকে বেশি গরম, ও কিভাবে তাপ গ্রহণ করবে? তার মানে আমি যদি এই সমষ্ণ প্রক্রিয়া চালাইতে যাই, আমার সারাউন্ডিংটা এমন হইতে হবে হাওয়াতের মতো, যে তাপ দেব সাথে সাথে শুষে নেবে, অর্থাৎ তাপগ্রাহিতা যেটা সেটা উচ্চ হইতে হবে। তার মানে আমি কি বললাম? আমি বললাম যে চারপাশে যে পরিপার্শ্ব, পাত্রের আশেপাশে যেটা আছে সেটাকে বলা হয় পরিপার্শ্ব। হ্যাঁ, পরিপার্শ্বের তাপগ্রাহিতা, তার মানে তাপ গ্রহণ করার ক্ষমতা, তাপগ্রাহিতা, দাঁড়াও আমি একটু লিখি, তাপগ্রাহিতা কি হইতে হবে? উচ্চ হতে হবে, তাপগ্রাহিতা উচ্চ হতে হবে। কারণ যদি তাপগ্রাহিতা উচ্চ না হয়, ও তো ওই তাপ গ্রহণ করবে না, আর তাপ যদি ও লুজ করতে না পারে সিস্টেম, তাহলে ওর টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে আর সমষ্ণ থাকবে না। ক্লিয়ার এই জিনিসটা? ওকে। তারপর কি 3 নম্বর পরিবর্তন, যখনই বলবে সমষ্ণ, তুমি দেখবা সমষ্ণতে যে কোনো পরিবর্তন খুবই ধীরে ধীরে হইতে হয়। তুমি বলবো ভাইয়া ধীরে ধীরে কেন? ধীরে ধীরে না হলে তুমি তো তাপটাকে বাইরে বের হওয়ার সুযোগ দিবা রে বাবা। তাপকে তো তোমার বাইরে বের হওয়ার সুযোগ দিতে হবে। তুমি এমন ভাবে চাপ দিলা, তাপ বের হওয়ার সুযোগ পাইলো না, হুট করে টেম্পারেচার বেড়ে গেল, যা সমষ্ণর পিন্ডি চটকে গেছে। তার মানে কি আমার প্রসেসটা খুব ধীরে ধীরে হইতে হয়। সমষ্ণ মানেই ধীরে ধীরে হওয়া প্রসেস। তার মানে আমার কি বললাম? যে চাপের পরিবর্তন ধীরে ধীরে হতে হবে। চাপের পরিবর্তন ধীরে ধীরে হয়, ধীরে ধীরে হয়। ঠিক আছে, চাপের পরিবর্তন ধীরে ধীরে হয়। এরপর 4 নম্বরে কি? 4 নম্বরে হচ্ছে আমার সমষ্ণর যে মোটো, সমষ্ণর যে মূল উদ্দেশ্য সেটা কি? যে তাপ গ্রহণ হোক কি বর্জন, তাপ গ্রহণ হোক কি বর্জন, আমার টেম্পারেচার কি থাকবে বলো? এই টেম্পারেচার কি থাকবে? সেম থাকবে, টেম্পারেচার সেম থাকবে। তাহলে আমি মূল কথা কিন্তু সমষ্ণর ক্ষেত্রে বলে ফেলছি। ওকে, তাহলে আমার এই কথাগুলো শেষ। আমার কথাগুলো কি বোঝা গেছে? সবকিছু, সব কয়টা কথা বুঝছো? কে কোন কথাটা বোঝো নাই আমাকে একটু বলো। কে কোন কথাটা বোঝো নাই আমাকে একটু বলো। ঠিক আছে, কে কোন কথাটা বোঝো নাই আমাকে একটু বলো যে ভাই এই কথাটা আমি বুঝি নাই। আচ্ছা, এরপরের অংশে যাই চলো। তো এরপর আমার যে জিনিসটা জানতে হবে, আমি সমষ্ণর ক্ষেত্রে এই ক্লসিয়াসের সমীকরণটা কতটুকু, বা প্রথম সমীকরণটা কতটুকু সত্য সেটা একটু দেখবো। আমি সমীকরণটা আবার লিখি। আমি লিখছিলাম ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, কোনো সন্দেহ নাই। এবার দেখো, এইবার আমি একটা মেয়ারের প্রকল্প বলে একটা বিশেষ প্রকল্পের নাম বলি। একজন বিজ্ঞানী আছে মেয়ার, সে একটা কথা বলে গেল, এটাকে বলা হয় মেয়ারের প্রকল্প। এটাকে কি বলা হয়? মেয়ারের প্রকল্প। তো মেয়ারের প্রকল্প একটা কথা বলে যে কোনো একটা সিস্টেমে যদি টেম্পারেচারের পরিবর্তন না হয়, ওই সিস্টেমে আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তুমি একটা জিনিস আগেই জেনে রাখো, এখানে যে ডিকিউ, এই ডিকিউ মানে কি তাপমাত্রা বা তাপ? না, ডিকিউ মানে কতটুকু তাপ দেওয়া হয়েছে বা তাপের পরিবর্তন। এখানে যে ডিইউ, এই ডিইউ মানে কি আভ্যন্তরীণ শক্তি? না, কতটুকু আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ডিইউ। শুধু আভ্যন্তরীণ শক্তি হলে তো ইউ দিতাম। তারপর বলতেছে ডিডাব্লিউ, ডিডাব্লিউ মানে কি কাজ? না, কতটুকু এক্সট্রা কাজ হয়েছে, কাজের ওই পরিবর্তনটা হচ্ছে ডিডাব্লিউ। তো মেয়ারের প্রকল্প বলে যে যদি কোনো একটা সিস্টেমে টেম্পারেচারে চেঞ্জ না হয়, কোন একটা সিস্টেমে যদি টেম্পারেচার চেঞ্জ না হয়, তাহলে ওই সিস্টেমে ইউ চেঞ্জ হয় না। কোন একটা সিস্টেমে টেম্পারেচার চেঞ্জ না হইলে আভ্যন্তরীণ শক্তিও পরিবর্তন হয় না। তাহলে এই কথা যেহেতু সত্যি, তাইলে আমি বলতে পারবো না যে সমষ্ণ প্রক্রিয়ায় তো টেম্পারেচার চেঞ্জ হয় না, টেম্পারেচার সেমই থাকে। তাইলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রের দিকে তাকাও, ডিইউর কি কোনো চেঞ্জ হবে?
এই ডিইউর কোনো মান পাবো আমি? কারণ কি? কারণ আমি টেম্পারেচার সেম পাচ্ছি, আর মেয়ারে বলে গেছে যে টেম্পারেচার সেম থাকলে ইউ বা আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় ডিইউর মান 0 পাওয়া গেল। এখন ডিইউর মান যদি এখানে 0 বসাও তাহলে সমীকরণটা কি পাইলাম? ডিকিউ সমান ডিডাব্লিউ। তাহলে এই যে ডিকিউ সমান ডিডাব্লিউ পাইলা, এটা সমষ্ণর ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই জিনিসটাকে আমি কি বলতে পারি? যদি আমি বাংলায় বলি কি বলবো? আমি বলবো যা তাপ দেওয়া হয় সমস্তই কাজে পরিণত হয়। সমস্ত কি হয় বলো? সমস্তই কাজে পরিণত হয়। কারণ দেখো, আমি ডিকিউ পরিমাণ তাপ দিচ্ছি, সেটা পুরোটাই ডিডাব্লিউতে পরিণত হচ্ছে, মাঝখানে ডিইউ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ডিইউ সমান যে 0। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় তুমি যা তাপ দিবা পুরোটাই কিসে পরিণত হবে? কাজে পরিণত হবে। তাহলে তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন তাপগতীয় পরিবর্তনে, কোন তাপগতীয় প্রক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ কাজ পাই, তুমি কোনটা বলবা? সমষ্ণ প্রক্রিয়ায়। কারণ তুমি জানো যা তাপ দিবা পুরোটাই কিসে পরিণত হবে? কাজে পরিণত হবে। যা তাপ দিবা পুরোটাই কিসে পরিণত হবে? কাজে পরিণত হবে। ঠিক আছে? তাহলে আমি এটাও লিখে দিলাম যে সর্বোচ্চ কাজ পেতে সর্বোচ্চ কাজ পাওয়া যায় কোন প্রক্রিয়ায় বলো তো? সর্বোচ্চ কাজ পাওয়া যায় হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ বা আইসোথার্মাল প্রসেসে, সমষ্ণ প্রক্রিয়ায়। ঠিক আছে? ঠিক আছে, ওকে। এরপর তুমি যখন হচ্ছে এইচএসসি পড়তেছো, এখন খুব ভালো করেই জানো, তোমাকে যদি কেউ বলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, সেই কৃত কাজের সমীকরণটা বলো, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ যেটা, হ্যাঁ, কৃত কাজের একটা সমীকরণ আছে, এটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। ডাব্লিউ সমান কি বলো? এনআরটি লন V2/V1, এনআরটি লন V2/V1, অর্থাৎ V2/V1 আয়তনের পরিবর্তনের লন করে সেটাকে এনআরটির সাথে গুণ দিলে আমরা কৃত কাজ পাইতে পারি। মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটাকে আমরা বয়েলের সূত্র দিয়ে বের করতে পারি, P × V2 - V1। তাহলে দুইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে কোন ডাটা, সৃজনশীলের যখন সিকিউ তুমি লিখবা, কোন তথ্যটা তোমার কাছে আছে তার উপর ভিত্তি করে তুমি এই ম্যাথটা করতে পারো। বললো সমষ্ণ প্রক্রিয়ায় বা উদ্দীপকের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কৃত কাজ কত। তোমার কাছে যদি এন এর মান, আর তো এমনি ফিক্সড, তোমার কাছে যদি এন এর মান, টি এর মান, হ্যাঁ, এগুলো যদি দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্র দিয়ে করতে পারো। আর তোমার কাছে যদি প্রেসার দেওয়া থাকে তাহলে তুমি কি করতে পারো? P × V2 PV মানে P1V1 PV2 - PV1, বা যেটাকে আমি লিখতে পারি P × V2 - V1। এই সূত্র দিয়েও তুমি কিন্তু কৃত কাজ করতে পারো। ঠিক আছে? এই সূত্র দিয়েও কি করা যায় বলো? কৃত কাজ করা যায়। ঠিক আছে? আচ্ছা, ব্যাস। তাহলে আমার কিন্তু সমষ্ণ প্রক্রিয়া সম্পর্কে যত ধরনের কথা ছিল সবই শেষ। বইতে সমষ্ণ প্রক্রিয়ায় আরো কথা আছে, আমরা বইতে সেগুলো পড়তে পড়তে যাব। দেখো এই সমষ্ণ প্রক্রিয়া কি কি আছে। এই দেখো বলতেছে যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের কি স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। আমি এতক্ষণ এইটাই চিল্লাচ্ছি, ভাই টেম্পারেচার সেম, টেম্পারেচার সেম, টেম্পারেচার সেম, হ্যাঁ, কিন্তু চাপ ও আয়তন পরিবর্তন হয়, সেটাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। এবং আমি বলছিলাম কোন প্রকল্প? মেয়ারের প্রকল্প। কি বলছিলাম? মেয়ারের প্রকল্প আমাদেরকে বলে গেছে কি যে সিস্টেমের অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। মেয়ারের প্রকল্প বলে গেছে কি, যেখানে আমার তাপমাত্রা স্থির সেখানে অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। খাপে খাপ ময়নার বাপ কি পাওয়া যাচ্ছে? এই বলো, খাপে খাপ ময়নার বাপ কি পাওয়া যাচ্ছে? আচ্ছা, পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ব্যাস। তাহলে এরপর এই জায়গাতে দেখো আরো অনেক কিছু বলতেছে, যেমন ডিকিউ সমান ডিইউ সমান 0 দেখাচ্ছে। দেখছো, এই যে আমি বললাম ডিইউ সমান 0, তাহলে ডিকিউ সমান হচ্ছে ডিইউডব্লিউ, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় সম্পাদিত বা কৃত কাজ সরবরাহকৃত বা গৃহীত তাপশক্তির সমান। যা তাপশক্তি দিবা পুরোটাই সে কাজে পরিণত করবে। তারপর দেখো এখানে এই যে ডাব্লিউ সমান এনআরটি লন, হ্যাঁ, এই যে এই সূত্রটা দেওয়া আছে, বাট এখানে একটা জিনিস দেওয়া নাই, সেটা হচ্ছে P × V2 - V1। ওই সূত্রটা মূলত সৃজনশীলের ক্ষেত্রে লাগে। ব্যাস। তাহলে এখানে দেখো একটা এমসিকিউ বলছে, এই টাইপের এমসিকিউ বোর্ডে প্রচুর আসে, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও প্রচুর আসে। বলতেছে কোনো ব্যবস্থা ধ্রুব আয়তনে, কোনো ব্যবস্থা ধ্রুব আয়তনে, তাহলে ধ্রুব আয়তন মানে কি বলতো? DV = 0। ধ্রুব আয়তন মানে কি বলো? DV = 0, আয়তনের কোনো পরিবর্তন হবে না। 500 জুল তাপ বর্জন করে। কত জুল? 500 জুল তাপ বর্জন। এই যখন বলতেছে তাপ বর্জন, তাহলে ডিকিউ যেটা, সেটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? গতদিন শেখাইছি, দেখি উত্তর দাও। ডিকিউ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ডিকিউ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? তুমি এইটা উত্তর দাও আমাকে। ডিকিউটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে যখন আমার বলতেছে তাপ বর্জন হয়? তাপ গ্রহণের ক্ষেত্রে পজিটিভ, তাপ বর্জনের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ। কারণ আমি তোমাদেরকে কি বলছিলাম, সিস্টেম যখন তাপ পায় বা তাপ গ্রহণ করে তখন ডিকিউ পজিটিভ হয়, সিস্টেম যখন তাপ বর্জন করে তখন ডিকিউ কি হয় বলো?
নেগেটিভ হয়, তাই না? তাহলে সেই হিসেবে তুমি বলতেছো ডিকিউ কত হবে বলো, 500 জুল তাপ বর্জন না, তাহলে -500 জুল। তাহলে একটা তথ্য পেয়ে গেলা, আর একটা তথ্য পাইছো ডিভি ইকুয়াল টু 0। বলতেছে ব্যবস্থাটির অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। খুব ভালো কথা, আমি তাহলে সূত্রটা লিখে ফেলি। আমি লিখি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, কোনো সমস্যা নাই। এইবার তোমাকে একটা জিনিস শেখাই, এই 26 ব্যাচ যারা, তোরা মন খুলে উত্তর দে। 26 ব্যাচ প্লিজ আমাকে মন খুলে উত্তর দে। বলো তো পিভি, দেখি এটা ভালো করে লিখি, হ্যাঁ এটা একটা এমসিকিউ কিন্তু। পিভি, এই যে পিভি লিখলাম, এইটার একক কার এককের সাথে মেলে? পিভি এর একক কোন, কার এককের সাথে মেলে বলো? কার এককের সাথে মেলে? দেখি বলতে পারে কে। পিভি এর একক কার এককের সাথে মেলে? পিভি এর একক কার এককের সাথে মেলে? এটা এমসিকিউ প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন টেস্টে দুবার আসা প্রশ্ন, বোর্ডে একটু আগে আমি সলভ করছিলাম, বোর্ড 3-4টা বোর্ডে পরপর একই সালে চলে আসছে। পিভি এর যে একক সেটা কোন এককের সাথে মেলে? কোন রাশির এককের সাথে মেলে? পিভি এর একক, পিভি এর এককটা কোন রাশির এককের সাথে মেলে? পিভি এর একক কোন রাশির এককের সাথে মেলে বলো? গুড, এই যে সুলতানা রাজিয়া, শাকিলা জান্নাত, হ্যাঁ তারপর ওই যে কাজের এককটাকে, না জিম আমি ওই এনআরটি জিজ্ঞাসা করি নাই, বাট সুলতানা এবং শাকিলা দুইজনই ঠিক উত্তর দিছে। পিভি এর এককটা কাজের এককের সাথে মেলে। কার একক বলো? কাজের একক। এখন তুমি বলবা ভাইয়া কিভাবে, আমি বিশ্বাস করি না, আমাকে প্রমাণ দেন। তুমি দেখো পি দিয়ে প্রেসার বোঝাই। প্রেসার মানে কি? প্রেসার মানে হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়। তার মানে প্রেসারের আমার একক কি বলতো? প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, নিউটন মিটার ইনভার্স 2। প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাকেই বলা হয় প্রেসার। আর ভি কি? আয়তন। আয়তনের একক কি? ঘনমিটার, তার মানে মিটার কিউব। একক কি বলো? ঘনমিটার। তাহলে এই দুইটা যদি এখন গুণ দাও কি পাও দেখো তো? এটা তো -2 আর এটা 3, তাহলে গুণ দিলে হয় নিউটন মিটার। এই নিউটন মিটার কি পরিচিত মনে হচ্ছে? এই ডাব্লু সমান কি? ডাব্লু সমান এফ এস। কাজ সমান হচ্ছে বল গুণ সরণ, বলের একক নিউটন, সরণের একক মিটার, এই যে নিউটন মিটার। তাহলে নিউটন মিটার যা, জুল কিন্তু তাই। তার মানে পিভি এককটা আমার কাজের এককের সাথে মেলে। মেলে কি মেলে না? মেলে। তাহলে এই কথা কেন বললাম? এইটা দিয়ে একটা এমসিকিউ শিখলা, আবার এই শিক্ষা দিয়ে আরেকটা এমসিকিউ শেখাবো। চলো এই শিক্ষা দিয়ে আরেকটা এমসিকিউ শেখাবো। দেখো এখানে বলছে যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এইখানে দেখো ডিডাব্লিউ আছে, কি আছে? ডিডাব্লিউ আছে। এই ডাব্লিউ দিয়ে ওয়ার্ক বা কাজ বোঝায় না? তাহলে একটু আগে আমি যেহেতু শিখলাম কাজের একক এবং পিভির একক একই, আমি এই জায়গায় লিখতে পারবো না যে ডিইউ লিখলাম, ডিডাব্লিউর বদলে আমি লিখতে পারবো না পি ডিভি? লিখতে পারবো না? তুমি আবার ভাববা ভাইয়া এই মাঝখানে ডি আসলো কেন? আরে ভি লিখতে পারতাম, ওইটাকে আমি ডিভি আকারে লিখছি। এখানে যেমন ইউ এর বদলে ডিইউ লিখছি, ওইখানে আমি পিভি এর বদলে পি ডিভি লিখছি, ভি এর বদলে ডিভি লিখছি, বাট একই তো জিনিস, তাই না? আচ্ছা ঠিক আছে, এইবার আমি এখান থেকে মাত্র শিখলাম ধ্রুব আয়তন। ধ্রুব আয়তন মানে ডিভি ইকুয়াল টু 0। তার মানে এখানে আমি যে ডিভি লিখছি সেই ডিভির মান 0। 0-র সাথে পি যদি গুণ হয় পুরোটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে আমি এখান থেকে কি পাইলাম? যে ডি কিউ সমান হচ্ছে ডিইউ। আবার এখান থেকে আমি পাইছিলাম 500 জুল তাপ বর্জন করে, অর্থাৎ আমি একটু আগে তথ্য পাইলাম ডিকিউ সমান -500 জুল। আমি যদি এইটা বসাই দিই মাইনাস, তাহলে ডিইউ এর মান কত হয়? -500 জুল। তাহলে তোমার অভ্যন্তরীণ শক্তির, অন্তস্থ শক্তির পরিবর্তন কত হইলো? -500 জুল। আমাদের সব থেকে বড় ভুল হয় কি জানো? আমরা যদি প্লাস মাইনাসের ম্যাথ থাকে কোনটা প্লাস করব মাইনাস করব, কনসেপ্ট ভুল থাকার কারণে, কনসেপ্ট না বোঝার কারণে ভুল করি প্রথমত। দ্বিতীয়ত প্লাস হবে না মাইনাস হবে সেটাও কনসেপ্ট না বোঝার কারণে বুঝতে পারি না, এমসিকিউতে একটা ডাহা মারা খেয়ে চলে আসি। এই ভুল করা যাবে না। এই জিনিস বুঝছো না সবাই? এই জিনিস বুঝছো কিনা বলো? এই জিনিস সবাই বুঝছো না? ওকে, খুব খুব ভালোভাবে বুঝছো এটা। ওকে, এবার চলো সামনের দিকে যাই। এবার বলতেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আমার ওই যে প্রথম সূত্র ছিল সেই প্রথম সূত্রের আলোকে ব্যাখ্যা করতেছে। চলো তাহলে এবার আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে পড়বো। নামেই যেহেতু পরিচয়, আমার রুদ্ধতাপ শব্দটা পড়তে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু বলছে, তাহলে রুদ্ধতাপ সম্পর্কে আমার জানতে হবে। দেখো বলছে রুদ্ধ, রুদ্ধ মানে কি? বদ্ধ জায়গা। রুদ্ধ মানে বদ্ধ জায়গা, এবং প্রশ্ন করছে ওই বদ্ধ জায়গায় কোনটা বদ্ধ থাকবে? উত্তর হচ্ছে তাপীয়। তার মানে যেখানে তাপ, তাপ চলাচল বন্ধ। কি বললাম? তাপ চলাচল বন্ধ, এমন একটা সিস্টেম, সিস্টেমটা এমন ভাবে প্রোটেক্টেড, এমন বস্তু দিয়ে সিস্টেমটা তৈরি, তাপের বাপও ওইখান থেকে বের হইতে পারবে না।
কি বললাম, তাপের বাপও এখান থেকে বের হইতে পারবে না। সিস্টেম যতই প্রেসার দিয়ে আমার ভলিউম ছোট করা হোক না কেন, সিস্টেমে যতই প্রেসার দিয়ে ভলিউম ছোট করা হোক না কেন, সিস্টেমের ভলিউম বা আয়তন যতই কমে যাক না কেন, তাপ আর বের হইতে পারবে না। এখন তুমি চিন্তা করো, তুমি একটা সিস্টেম, তুমি একটা, তোমার রুমটা মনে করো একটা সিস্টেম। এইবার এই রুম থেকে কোনো তাপ বের হইতে দেওয়া হচ্ছে না, রুমের যে হিট, সেই হিট ইনট্যাক্ট অবস্থায় রুমের মধ্যেই রইছে। আস্তে আস্তে একটা দেওয়াল তোমার কাছাকাছি এনে রুমটাকে এইভাবে ছোট করে দেওয়া হচ্ছে। দেখো রুমটাকে আস্তে আস্তে এইভাবে ছোট করে দেওয়া হচ্ছে, কি হবে বলো তো? রুমের তাপমাত্রা হুট করে বেড়ে যাবে। আরো কাছে আসছে, রুমের তাপমাত্রা আরো বাড়তেছে, অর্থাৎ আগের অপোজিট। আগে ইজিলি তাপ বের হয়ে যাইতে পারছিল, তাপমাত্রা একই ছিল। এইবার আমি কোনো তাপকে বের হইতে দেব না, ফলে রুম ছোট হচ্ছে, তাপমাত্রা বড় হচ্ছে, তাপমাত্রা বেশি হচ্ছে। আবার উল্টাও হইতে পারে, রুম বড় হচ্ছে, আগের মতোই তাপ আছে, ফলে আমার তাপমাত্রা আস্তে আস্তে কমছে। বেশিও হইতে পারে, কমও হইতে পারে। এই ক্ষেত্রে আমার তাহলে তাপ চলাচল বন্ধ, তাপ চলাচল যেহেতু বন্ধ, তাহলে তাপমাত্রা পরিবর্তন হয়। তাহলে তাপমাত্রা কি হয় বলো? পরিবর্তন হয়। যেহেতু তাপের চলাচল বন্ধ, আসতেও পারে না, বেরো হইতে পারে না, সুতরাং বড় জায়গায় যদি সিস্টেমটাকে বড় করা হয়, তাপমাত্রা হুট করে কমে যায়। যদি সিস্টেমটাকে একদম ছোট করে ফেলা হয়, তাপমাত্রা হুট করে বেড়ে যায়। রুদ্ধতাপীয় ব্যাপারটা এরকম, কারণ এখানে তাপটা রুদ্ধ, তাপমাত্রা আর সেম না। এক্ষেত্রে তাপমাত্রা অনেক রকম হইতে পারে, বাড়তে পারে, কমতে পারে, বাট তাপ যা ছিল তাই থাকবে। বোঝা গেছে? তাপ কি ছিল? যা ছিল তাই থাকবে। এই কনসেপ্ট বোঝো না সবাই? বোঝো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিস বুঝতে পারছো। এই জিনিসটাকে ইংরেজিতে কি বলা হয় জানো? অ্যাডায়াবেটিক। কি বলা হয়? অ্যাডায়াবেট। অ্যাডায়াবেটিক না বলে অ্যাডায়াবেটস বলে, অ্যাডায়াবেটস বলে। মানে হচ্ছে না, হ্যাঁ, ডায়া মানে হচ্ছে বরাবর, আর বেটস মানে হচ্ছে তাপ। তার মানে কোন দিক বরাবর তাপ বের হয় না, অ্যাডায়াবেটস প্রসেস। ঠিক আছে? হিট ডাজ নট পাস থ্রু। অ্যাডায়াবেটস কে যদি ইংরেজি করো, হিট ডাজ নট পাস থ্রু, হিটটা কোনো দিক দিয়ে পাস করে না। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমি প্রথম সূত্রটা আরেকটুখানি দেখি। প্রথম সূত্রে কি ছিল? ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই তুমি আমাকে বলো তো, এই ডিকিউ মানে কি? সিস্টেম কতটা তাপ গ্রহণ করছে, কতটা তাপ দিচ্ছে। আরে একটু আগে আমি না বললাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপ ঢোকেও না, বেরো হয় না। তার মানে কি এই জায়গাতে ডিকিউ এর কোনো মান আছে? এই ক্ষেত্রে ডিকিউ সমান 0 না। কারণ কি? রুদ্ধতাপীয় মানে তাপ রুদ্ধ, আরে তাপ বেরো হবে না, ঢুকবেও না। সিস্টেম যা তাপ নেয় বা তাপ ছেড়ে দেয় সেইটাই ডিকিউ। যেহেতু তাপ নেয়ও না, দেয়ও না, তাহলে ডিকিউ সমান 0। তার মানে আমি তখন বুঝতে পারলাম যে ডিইউ প্লাস ডিডাব্লিউ সমান হয়ে গেল 0। দেখো এইটুকু সমান আমি কি বললাম? 0 বললাম। তাহলে এখন আমি দুইটাকেই তো 0 বলতে পারবো না। আমি তখন এরকম বলতে পারি, দেখো আইদার এইভাবে বলতে পারি, আমি এইটাকে এই দিক নিয়ে গিয়ে বলতে পারি ডিইউ সমান হচ্ছে মাইনাস ডিডাব্লিউ, আবার এইটাকে এই দিক নিয়ে গিয়ে বলতে পারি ডিডাব্লিউ সমান হচ্ছে মাইনাস ডিইউ। এর মানেটা কি? মানে হচ্ছে, যদি ভালো করে খেয়াল করে দেখো, খুব ইম্পর্টেন্ট, যদি এমন হয় আমি সিস্টেম দ্বারা ওই রুদ্ধতাপীয় প্রক্রিয়াতেই আমি সিস্টেম দ্বারা বাইরে কোনো কিছুর উপর কাজ করলাম, তখন আমার ডিডাব্লিউ পজিটিভ হবে, কিন্তু সেই কাজ করতে গিয়ে আমার ডিইউ নেগেটিভ বা আভ্যন্তরীণ শক্তি কমে যাবে। আবার যদি এমন হয় যে না, সেই কাজ আমি করব না, আমার উপর কেউ কাজ করলো, এই আমি তোমাদের শেখাইছিলাম না, যদি সিস্টেমের উপর কেউ কাজ করে ডিডাব্লিউ কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। তাহলে আমার উপর কেউ কাজ করলো বা সিস্টেমের উপর কেউ কাজ করলো, তখন তো ডিডাব্লিউ নেগেটিভ, তাহলে ওর ফলশ্রুতিতে কি হবে? দেখা যাবে ওই সিস্টেমের মধ্যে আভ্যন্তরীণ শক্তি পজিটিভ বা বেড়ে গেছে। বুঝছো কি ধরনের কাজকর্ম হয়? বোঝা গেছে না ব্যাপারটা? আচ্ছা, বোঝা গেছে। তাইলে তুমি এক কথায় বলতে পারবা যে যখন সিস্টেমের উপর কাজ হয় তখন আভ্যন্তরীণ শক্তি বাড়ে, আর যখন সিস্টেম কাজ করে তখন আভ্যন্তরীণ শক্তি কমে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমি কি বলতে পারি? দেখো এখানে আমি লিখি, হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন সিস্টেমের উপর কাজ হয়, সিস্টেমের উপর কাজ হলে আভ্যন্তরীণ শক্তি সিস্টেমের উপর কাজ মানে তো বুঝছো, বাইরের পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, আভ্যন্তরীণ শক্তি কি হয় বলো? বাড়ে। আর যদি উল্টো হয় যে সিস্টেম দ্বারা কাজ হলে, অর্থাৎ সিস্টেম যদি এবার কাজ করে, সিস্টেম দ্বারা কাজ হলে আভ্যন্তরীণ শক্তি কমে। ব্যাস, তাহলে এই যে আমরা একটা খুব ইম্পর্টেন্ট বেসিক কিন্তু শিখে ফেললাম। আমার লেখা কি বোঝা যায় রে? আমার লেখা কি বোঝা যায়? কমেন্ট কেউ করতেছে না, বুঝলাম না। আচ্ছা
এই যে হিনাতা, কি নাম ভাই, অ্যানিমে নাকি? মিমি, হ্যাঁ মিমির কমেন্ট দেখতেছি, জিমের কমেন্ট দেখতেছি, ইশেকা জামান, হ্যাঁ ইশাকা জামান দেখতেছি, সমস্যা প্রসন্ন, হ্যাঁ ঠিক আছে, অনেক কথাবার্তা অ্যাকচুয়ালি পড়লাম আমরা, ঠিক আছে। তাহলে এখন আমার কিন্তু দুই জিনিসই অ্যাকচুয়ালি হয়ে গেছে, টেম্পারেচার বাড়া, টেম্পারেচার কমা, সব কিছু বুঝলাম। তাহলে ওর মতো এখন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো ভাইয়া তাইলে সমষ্ণর মতো রুদ্ধতাপীয় বৈশিষ্ট্যগুলো একটু লিখে দেন, প্রথম বৈশিষ্ট্য কি আমি বলবো বলো তো? আমি এমন একটা সিস্টেম বানাবো, তার এমন একটা পদার্থ দিয়ে বানাইতে হবে যাতে টেম্পারেচার যাই হোক না কেন হিট বেরোইতে না পারে। এই তুমি বাসায় ফ্লাস্ক ইউজ করো না, যার মধ্যে সবসময় চা বা পানি গরম থাকে? তাহলে ওই যে ফ্লাস্কটা সুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি নাকি কুপরিবাহী? সুপরিবাহী না কুপরিবাহী? নিশ্চয়ই কুপরিবাহী, কারণ সুপরিবাহী হইলে তো তাপ ইজিলি বাইরে বের হয়ে যাইতো, ভেতরের পানি সহজেই ঠান্ডা হয়ে যাইতো। যেহেতু কুপরিবাহী তাই তাপ বের হইতে পারে না। এই ক্ষেত্রেও তো আমার সেই সিস্টেম করতে হবে যে তাপ বের হইতে না পারে। সো আমি প্রথমেই যে জিনিসটা লিখবো যে আমার এখানে পাত্র কুপরিবাহী হবে। কি হবে বলো? পাত্র কুপরিবাহী হবে, পাত্র কুপরিবাহী হবে। 2 নাম্বার যে জিনিসটা আমি লিখবো সেটা হচ্ছে যে তুমি চিন্তা করে দেখো, পাত্রের চারপাশ যদি হাবাতের মতো চেয়ে থাকে যে এই কুপরিবাহী পাত্র, তাতে কি কোনো সমস্যা নেই, তাপ দিয়ে নিয়ে নিচ্ছি, তখন কিন্তু সামান্য হইলেও ওই পাত্র বাধ্য হবে তাপ ছেড়ে দিতে। আর সামান্য তাপ ছেড়ে দিলে এই রুদ্ধতাপীয় টার্ম আর থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে তাপগ্রাহিতা চারপাশের এমন হইতে হবে যে খুবই নিম্ন। তাপগ্রাহিতা নিম্ন মানে কি? এইটা আমাদের একটা মূল কনসেপ্ট। তাপগ্রাহিতা নিম্ন মানে কি? যে তাদের টেম্পারেচার এমন যে ওরা আর কোনো টেম্পারেচার গ্রহণ করতে চায় না, এটাকে বলা হয় তাপগ্রাহিতা নিম্ন। শব্দটা ভাঙো, তাপগ্রাহিতা অর্থাৎ তাপ গ্রহণ করার ক্ষমতা। তাপগ্রাহিতা নিম্ন, তাপ গ্রহণ করার ক্ষমতা নিম্ন। যে মানুষ এমনি রেগে আছে তারে রাগানোর ক্ষমতা কি আরো কম না? যে মানুষের টেম্পারেচার অনেক বেশি, তুমি চিন্তা করো আশেপাশে এমনি গরম হয়ে আছে, আরো তাপ কি নেবে না। তাহলে এখানে আমি লিখতে পারবো যে পাত্র কুপরিবাহী হবে এবং তাপগ্রাহিতা নিম্ন হইতে হবে। তাপগ্রাহিতা কি হইতে তাপগ্রাহিতা, হ্যাঁ তাপগ্রাহিতা কিন্তু কি হইতে হবে বলো? নিম্ন হইতে হবে। তাপগ্রাহিতা নিম্ন হতে হবে, তাপগ্রাহিতা নিম্ন হইতে হবে। 3 নাম্বার যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে দেখো আমরা পড়ছিলাম সমস্ত পরিবর্তনে ধীরে ধীরে চাপ দিতে হবে, কারণ তাপকে বের হওয়ার সুযোগ দিতে হবে। রুদ্ধতাপীয়তে উল্টো, আমি তাপকে বের হওয়ার সুযোগ দেব না। সো কি করব? বাংলা সিনেমা রিনা খানের মতো হুট করে চাপ মেরে দেবো। তার মানে কি হবে? চাপ দ্রুত হইতে হবে, চাপ দ্রুত হতে হবে। চাপ কি হতে হবে বলো? দ্রুত হতে হবে। চাপ যদি দ্রুত হয় তাহলে ইজিলি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাইতে পারবো। ওকে, ব্যাস। তাহলে এই ক্ষেত্রে আবার কৃতকাজের একটা সমীকরণ আছে, ওই ক্ষেত্রে যেমন আমরা কৃতকাজের সমীকরণ পড়ছিলাম, এই ক্ষেত্রে কৃতকাজের সমীকরণের ডাব্লু সমান আমরা বলতে পারি হচ্ছে আর বাই গামা মাইনাস 1 T2 মাইনাস T1 মাইনাস T2। এই সূত্র দিয়ে অ্যাকচুয়ালি আমরা ম্যাথ করতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। এখন গামা তো তুমি জানো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে কতটুকু খাড়া সেই অংশটাকে অ্যাকচুয়ালি গামা দিয়ে প্রকাশ করা হয়। গামার এক এক রকম মান। এক পারমাণবিকের ক্ষেত্রে 1.67, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে 1.4, বহু পারমাণবিকের ক্ষেত্রে 1.33। এই মানগুলো তো জানা আছে। ওকে, ঠিক আছে। তাহলে অনেক কথাবার্তা আমরা অ্যাকচুয়ালি বলে ফেলতে, এবার চলো সামনের দিকে যাই। তাহলে আমার 2টা প্রসেস কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেল। হ্যাঁ, এই 2টা প্রসেসই দেখো এর মধ্যে আছে। এরপর এই যে এখানে আমার কৃতকাজের সমীকরণ আছে, এরপর আসছে হচ্ছে আমার ধ্রুব আয়তন। কি আসছে বলো? আমার ধ্রুব আয়তন। এখন তুমি চিন্তা করে দেখো ধ্রুব আয়তনের ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি কি বলতে পারি? ধ্রুব আয়তন মানে হচ্ছে সম আয়তন। ধ্রুব আয়তনকে আমরা কি বলতে পারি? আর একটা সম আয়তন। ইংরেজিতে বলা যাইতে পারে সম, ইংরেজি আইসো, আর আয়তন ইংরেজি হচ্ছে কোর বলা হয়, ঠিক আছে? সো আইসোকোরিক। কি বলা হয়? আইসোকোরিক। এই যে আইসোকোরিক সিস্টেম বলছে, বুঝছো? আইসোকোরিক সিস্টেম। এখন যেহেতু বলে দিছে সম আয়তন, তাহলে আয়তনের পরিবর্তন নিঃসন্দেহে কি বলো? শূন্য। কোনো সন্দেহ আছে? আয়তনের পরিবর্তন নিঃসন্দেহে শূন্য। আয়তনের পরিবর্তন যেহেতু শূন্য, তাহলে আমি এই ক্ষেত্রে কি বলতে পারবো যে ডি কিউ, দেখো ভালো করে দেখো, ডি কিউ সমান হচ্ছে ডি ইউ প্লাস ডি ডাব্লু, তাই না? এখন ডি ডাব্লু সমান আমি লিখতে পারলাম কি? ডি ইউ প্লাস পি ডিভি। তাহলে এইটা যদি 0 হয়ে যায় আমি বলতে পারবো না ডি কিউ সমান হচ্ছে ডি ইউ? আমি কি বলতে পারবো ডি কিউ সমান ডি ইউ? ব্যাস, আমি কিন্তু বলতে পারছি। তার মানে আমি এখান থেকে বলতে পারবো সমায়তন প্রক্রিয়ায় যা তাপ দেওয়া হয় পুরোটাই আভ্যন্তরীণ শক্তিতে ব্যবহার করা হয়। কোন প্রক্রিয়া? সম আয়তন। এই জিনিসটা শুনে কি তোমার খুব পরিচিত মনে হচ্ছে? কারণ একটু আগে আমি তোমাকে পড়াইছি এরকম ডি কিউ সমান ডি ডাব্লু।
ডিকিউ সমান ডিডাব্লিউ। কোথায় পড়ছিলাম এটা? আমরা পড়ছিলাম সমষ্ণ প্রক্রিয়ায়। আমরা পড়ছিলাম সমষ্ণ প্রক্রিয়ায় যে তাপ দেওয়া হবে পুরোটাই কাজে পরিণত হবে। এদিকে সমায়তন প্রক্রিয়ায় আমরা পড়ছি উল্টো, যে তাপ দেব কাজ নয় বরং পুরোটাই আভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিতে ব্যবহৃত হবে। বোঝা গেছে? দুইটা কিন্তু গুলাই ফেলো না, একটা সমষ্ণ প্রক্রিয়া আর একটা হচ্ছে আমার সম আয়তন প্রক্রিয়া। একটা সমষ্ণ প্রক্রিয়া আর একটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। খুব ভালো কথা। তাহলে আমি এখান থেকে বলতে পারছি যেহেতু আমার ডিডাব্লিউ সমান 0 হচ্ছে, তাই আমি বলতে পারবো না যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ 0। এখানে দেখো দেওয়া আছে, এই যে সরি, সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ 0, সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ 0। তাহলে আমি কি লিখলাম? আমি লিখলাম সমষ্ণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়, সর্বাধিক কাজ পাওয়া যায়। আর উল্টো দিকে বলছি সমায়তন প্রক্রিয়ায় সর্বনিম্ন বা 0 কাজ পাওয়া যায়। কোনো ভুল আছে? তাহলে লিখে রাখো এই জিনিসটা, এই জিনিস লিখে রাখবা। যেটা বলতেছি যদি তোমার কাছে ইন্টারেস্টিং মনে হয় লিখবা, হ্যাঁ, যে সমষ্ণ প্রক্রিয়ায় কি বলো? ডিডাব্লিউ হচ্ছে ম্যাক্সিমাম, সর্বাধিক পরিমাণ কাজ পাওয়া যায়। আর সম আয়তন প্রক্রিয়ায় ডিডাব্লিউ হচ্ছে 0, সরাসরি বা সর্বনিম্ন কাজ পাওয়া যায়। ঠিক আছে না? কোনো ভুল আছে? কোনো কথা ভুল বলছি বলো? পরিবেশের টেম্পারেচার কি বেশি হবে? হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরিবেশের টেম্পারেচার বেশি হইতে হয় যাতে তাপও নিতে না পারে। সিস্টেমের থেকে পরিবেশের টেম্পারেচার বেশি হইতে হয় যাতে তাপও নিতে না পারে। ওকে, ব্যাস, তাহলে অনেক কথাবার্তা আমরা বলে ফেলছি। এরপর দেখো এখানে বলতেছে হচ্ছে এই যে সমচাপ প্রক্রিয়া। তাহলে এবার কিন্তু আসছে হচ্ছে আইসোবারিক সিস্টেম। হ্যাঁ, এই যে বার শব্দটা, বার মানে কিন্তু চাপ। তোমরা জানো কি যে 1 অ্যাটমসফিয়ার যেটাকে তোমরা বলো 1 অ্যাটমসফিয়ার সমান 1 বার, এটা কি তোমরা জানো? এই এককটার নাম, এই যে বার শব্দটা ইউজ করছি, এটা কিন্তু 1 অ্যাটমসফিয়ারের সমান। ওকে, তাহলে এই যে আইসোবারিক সিস্টেম, সো আইসোবারিক সিস্টেমে কি সেম থাকবে তুমি ভালো করে খেয়াল করে দেখো। যে আমি এই জায়গাতে দেখতে পাচ্ছি যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটার এক এক জায়গায় এক এক রকম ব্যবহার। কিরকম? আমি পড়লাম সমষ্ণ প্রক্রিয়ায় পড়ছি যে ডিইউ 0, সেই কারণে সমষ্ণতে ছিল ডিকিউ সমান ডিডাব্লিউ। আমি যে রুদ্ধতাপীয়তে আসলাম সেখানে দেখলাম হচ্ছে ডিকিউ সমান 0, তখন আমি পড়লাম ডিইউ সমান মাইনাস ডিডাব্লিউ। এরপর আমি সম আয়তনে আসলাম, এসে দেখলাম যে ডিডাব্লিউ 0, সেখানে ডিকিউ সমান ডিইউ। তাহলে আমি কোনো প্রসেসেই কিন্তু 3টা প্রসেস পড়লাম, কোনো প্রসেসেই সমীকরণটা ফুলফিল না। কিন্তু আমি এখন যে সমচাপ প্রক্রিয়া পড়বো এই জায়গাতে সমীকরণটা ফুলফিল, অর্থাৎ এখানে পুরো সমীকরণটাই থাকে। ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এই পুরো সমীকরণটাই এখানে থাকে। কারণ তুমি বলবো ভাইয়া কেন? কারণ দেখো এই ডিডাব্লিউ কে ভেঙে তুমি যখন ডিইউ প্লাস পি ডিভি লেখো, এইখানে কিন্তু দেখো এইখানে পির আগে কিন্তু ডি নাই, অর্থাৎ ওখানে প্রেসার যেটা, ওই প্রেসার কিন্তু প্রেসারের পরিবর্তন না, এক্সাক্ট প্রেসারকেই বোঝায়। সো এইখানে এক্সাক্ট প্রেসার তুমি বসাবা, সেইটাই দেখো এখানে আলাদাভাবে দেখাইছে যে ডাব্লিউ সমান পিডিভি। এই যে আমি লিখলাম না ডাব্লিউর বদলে পিডিভি লিখলাম, সেইটাই এখানে দেখানো হয়েছে। তার মানে সমচাপ প্রক্রিয়ায় পুরো সমীকরণটাই ব্যবহার হয়, আর বাকিগুলোতে সব ভাঙা ভাঙা, কোনোটা 0 হয়ে গেছে, হ্যাঁ, কোনো না কোনোটা 0 হয়ে গেছে, ফলে সমীকরণ এরকম রূপ নিছে। ঠিক আছে, তাই বোঝা গেছে ব্যাপারটা? ওকে, খুব ভালো কথা। তাহলে এই জিনিস শেষ। এরপর দেখো এখানে বলছে যে তাহলে কৃত কাজ সমান হচ্ছে চাপ ইনটু আয়তনের পরিবর্তন। এটা মানে তো বুঝছো পি ডিভি, সেটাকে চাপ ইনটু আয়তনের পরিবর্তন আকারে দেখাচ্ছে। সো তারপর দেখো এখানে কি বলতেছে যে জানার বিষয় কি বলছে। প্রথমে বলছে হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলের সমান। খুব ভালো কথা, অলরেডি আমরা পড়ে ফেলছি। সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ 0, ডিডাব্লিউ সমান 0 অলরেডি আমরা পড়ছি। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ সর্বাকৃত তাপশক্তির সমান, অর্থাৎ ডি কিউ সমান ডিইউ, সেটাও আমরা পড়ছি, মাত্র লিখলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিডাব্লিউ সমান হচ্ছে মাইনাস ডিইউ, এটাও আমার পড়া হয়ে গেছে। সেখানে প্রত্যেকটা কথাই অ্যাকচুয়ালি আমার পড়া হয়ে গেছে। এবার দেখো এখানে একটা হচ্ছে ম্যাথ আমার দিছে, ম্যাথটাই বলছে হচ্ছে কোন সংস্থা মানে কি কোন সিস্টেম পরিবেশ থেকে যদি 800 জুল তাপশক্তি শোষণ করে। আচ্ছা তুমি আমাকে বলো, সিস্টেম যখন তাপশক্তি শোষণ করছে ডিকিউ কি হওয়া উচিত? পজিটিভ। তাহলে আমি আগে তথ্যগুলো লিখে নিলাম যে আমার ডিকিউ কিন্তু পজিটিভ, এবং পজিটিভ 800 জুল। খুব ভালো। এবার বলতেছে অন্তস্থ শক্তি এত বৃদ্ধি পেল, এই বৃদ্ধি পাওয়া মানে কি? আমার ডিইউ পজিটিভ, তাহলে ডিইউ প্লাস হচ্ছে 500 জুল। বলতেছে ওই সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করে। তাহলে আমার ডিইউ বের করতে হবে। তাহলে আমি যেহেতু সূত্র জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে আমি ডিডাব্লিউ সমান কি লিখবো? ডিডাব্লিউ সমান লিখবো ডিকিউ মাইনাস ডিইউ, তাই না? তাহলে ডিকিউ কত এখানে? 800, ডিইউ কত আমার এখানে? 500। তাহলে তুমি আমাকে বলো কৃত কাজ কত হচ্ছে? প্লাস 300 জুল। দেখো আমার মানটা আসছে পজিটিভ, পজিটিভ মানে পরিবেশের উপর আমি কাজ করছি। দেখো আমার লিখছেও তাই যে সম্পাদিত কাজের পরিমাণ পরিবেশের উপর, তাহলে আমার
এখানেও যা মিল এখানেও সেই কথাটা লজিক্যালি আমি পাচ্ছি যে হ্যাঁ বলছে পরিবেশের উপর, মানও পাচ্ছি পজিটিভ, তাহলে উত্তর ঠিক আছে। এই দেখো 300 জুল। দেখছো, তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপর দেখো দ্বিতীয় যে ম্যাথটা আছে, আমি তোমাকে বলছিলাম সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের একটা সমীকরণ আছে, ডাব্লু সমান পি ভি2 মাইনাস ভি1। সেই একই কাজ এখানে দেখো করছে, জাস্ট বসাই দিছে। সেখান থেকে কি করছে দেখো, জাস্ট বসাই দিছে এবং ভি2 মাইনাস ভি1 এর মান বের করছে। সেইখান থেকে আমার এই ভি2 মাইনাস ভি1 কে আমি কি বলতে পারি, এটাকে আমি ডিভি বলবো। এই ডিভির মান বের করে সেখান থেকে আমার ব্যাস বাকিগুলো বের হয়ে গেছে। তো এই টাইপের ম্যাথগুলো অ্যাকচুয়ালি ছোটখাটো, তোমরা সিকিউ এর জন্য প্রচুর ম্যাথ করো। এবং আমরা এইবার ট্রাই করতেছি যে আমরা একাডেমিক যে ফিজিক্সটা নিয়ে আসবো, সেই একাডেমিক ফিজিক্সে খুঁটিনাটি বেসিক থেকে শুরু করে যত টাইপের ম্যাথের অ্যাপ্লিকেশন করা পসিবল সব আমরা দেখাবো। সো এটা একটা এক্সাইটিং নিউজ, বুঝছো? মেডিওলজিতে এরকম আগে কখনো হয় নাই। যদিও আমি ট্রাই করতাম যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই জিনিসগুলো করানোর, বাট সময় থাকে না। বাট এখন থেকে তোমরা সেই সময়টা পাবা, যেহেতু তোমরা প্রি মেডিকেল ব্যাচ, তোমাদের সামনে এইচএসসি আছে। সো এই জিনিসটা করাটা কিন্তু আমার মনে হয় যে আগে থেকেই ভালো। ওকে, চলো সামনের দিকে যাই এবার। আর কি আছে, হ্যাঁ তাপীয় সিস্টেম সম্পর্কে এখানে বলা হয়েছে। এই জিনিস অলরেডি আমরা গত ক্লাসে বলে ফেলছি যে সিস্টেম 3 ধরনের। একটাকে বলা হয় উন্মুক্ত, একটাকে বলা হয় হচ্ছে বদ্ধ, আর একটাকে বলা হয় বিচ্ছিন্ন। উন্মুক্তকে বলা হয় ওপেন সিস্টেম, বদ্ধ যেটা সেটাকে বলা হয় ক্লোজড সিস্টেম, আর যেটা হচ্ছে বিচ্ছিন্ন সেটাকে বলা হয় আইসোলেটেড সিস্টেম। তো কোনটায় কি এক্সচেঞ্জ হয় সেটা দেখব। উন্মুক্ততে ভর ও শক্তি উভয় এক্সচেঞ্জ হয়, আর যেটা বদ্ধ সেটা দিয়ে ভর জাতীয় কোনো বস্তু আর বের হইতে পারে না, কিন্তু শক্তি ঠিকই বের হইতে পারে, শুধু শক্তি এই জায়গায় বিনিময় হয়। আর বিচ্ছিন্ন সিস্টেমটা এমন সিস্টেম, না ভর বিনিময় হয় না শক্তি বিনিময় হয়। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে বলতো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে সিস্টেম সেটা কোন ধরনের সিস্টেম, এটা দেখি আমাকে কে বলতে পারে। এই জিনিসটা যে বলতে পারবে তার জন্য একটা চকলেট। বলো আমাকে, এই সিস্টেম সম্পর্কে তো সবাই জানো, গতকাল পড়াইছি। তাহলে আমি এতক্ষণ যা পড়াইলাম তুমি আমাকে বলো যে সমষ্ণয়ের যে সিস্টেম সেটা কোন ধরনের সিস্টেম, আবার রুদ্ধতাপীয় যে সিস্টেম, রুদ্ধতাপীয় এর যে সিস্টেম সেটা কোন ধরনের সিস্টেম। সমষ্ণয়ের যে সিস্টেম সেটা কোন ধরনের সিস্টেম, আর রুদ্ধতাপীয় যে সিস্টেম সেটা কোন ধরনের সিস্টেম। দেখি কে বলতে পারো দ্রুত। সমষ্ণয়ের সিস্টেম কোন ধরনের সিস্টেম, রুদ্ধতাপীয় সিস্টেম কোন ধরনের সিস্টেম। সমষ্ণয়ের সিস্টেম কোন ধরনের সিস্টেম, রুদ্ধতাপীয় সিস্টেম কোন ধরনের সিস্টেম। কোনটা কোনটা এক্স্যাক্টলি লিখে দাও যে রুদ্ধতাপীয় এটা, সমষ্ণ এটা। রুদ্ধতাপীয় এটা, সমষ্ণ এটা। যারা এই ক্লাস না করে চলে যাচ্ছ তার মানে তোমরা এই প্রশ্নের উত্তর জানো না। প্লিজ নিজের এই ক্ষতি কইরো না, বুঝছো? হ্যাঁ, একজন লিখছে মুক্ত, একজন লিখছে বদ্ধ। বাট দেখো সমষ্ণ প্রক্রিয়ায় আমি দেখলাম, কি দেখলাম বলতো, তাপ বের হয়ে যাচ্ছিল। কি এক্সচেঞ্জ হচ্ছিল? হিটের এক্সচেঞ্জ হচ্ছিল। এই যখন বলছে হিটের এক্সচেঞ্জ হচ্ছে, হিট কি একটা এনার্জি। আমি কি দেখছি যে সমষ্ণ প্রক্রিয়ায় বাতাস বের হয়ে যাচ্ছে? আমি দেখছি সমষ্ণ প্রক্রিয়ায় ভেতর থেকে অন্য কিছু বের হয়ে যাচ্ছে না। আমি দেখছি শুধুমাত্র হিট এক্সচেঞ্জ হচ্ছে, হিট বা শক্তি এক্সচেঞ্জ হচ্ছে। যেখানে শুধু শক্তির এক্সচেঞ্জ হয় সেটা কোন সিস্টেম? ক্লোজড সিস্টেম, ক্লোজড বা বদ্ধ সিস্টেম। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় ক্লোজড বা বদ্ধ সিস্টেম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমি দেখছি বাতাস বের হওয়া দূর কথা, তাপও বের হয় না। তাপ জিনিসটা বের হইতে পারে না। এনার্জি যা ভেতরে ছিল, তাপ ভেতরে যা ছিল সেইটাই থাকে। সেখানে কখনো টেম্পারেচার বাড়ে, কখনো টেম্পারেচার কমে। পাত্রটাও কুপরিবাহী, যাতে তাপ না বের হইতে পারে। তাহলে এটা কোন সিস্টেম? এটা আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। কোন সিস্টেম বলো? আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে ওপেন ক্লোজ যারা বলছো তোমরা কিন্তু ভুল বলছো। ওপেন ক্লোজ যারা বলছো তারা কিন্তু ভুল বলছো। রুদ্ধতাপীয় নিঃসন্দেহে রুদ্ধ বা আইসোলেটেড, হ্যাঁ, বিচ্ছিন্ন অবস্থায় আছে। আর সমষ্ণ যে সে ক্লোজড অবস্থায় আছে, ওপেন অবস্থায় কোনোটাই নাই। ওপেন অবস্থায় কোনোটাই কিন্তু নাই। ঠিক আছে, ওপেন ক্লোজ যারা লিখছো তোমাদের জন্য এই সবাই মুক্তবদ্ধ লিখতেছো। হাই হাই, কেউ কি এটা বোঝো নাই? এই জিনিসটা কেউ বোঝে না। আমি কিন্তু ব্যাখ্যা করে বলতেছি কেন একটা ক্লোজড আর একটা আইসোলেটেড। ক্লোজড কারণ সমষ্ণ প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয়, বাতাসের আদান প্রদান হয় না। আর শুধু শক্তির আদান প্রদান হইলে সেটা ক্লোজড। আর শক্তি আবার ভর কোনোটার আদান প্রদান না হইলে সেটা হচ্ছে আইসোলেটেড। এই বোঝা গেছে ব্যাপারটা? বুঝলে বলো যে হ্যাঁ ভাইয়া বুঝছি। বুঝলে অন্তত আমাকে বলো যে হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, দেখো তাহলে এই জিনিস বুঝছো, আশা করি বুঝছো। না বুঝলে আমি তো আরো সামনে আসি।
বিচ্ছিন্ন হচ্ছে রুদ্ধতাপীয়, আর ওটা কি বদ্ধ বা ক্লোজড। ওকে, তাহলে এই জিনিসগুলো জানো। এরপর দেখো সবকটা পরিবর্তন সম্পর্কে বলছে, এখন তুমি যা পড়বা সবই তোমার পরিচিত। বলছে যে তাপগতিক প্রক্রিয়ায় বিভিন্ন পরিবর্তন আছে, সমষ্ণ বা আইসোথার্মাল, রুদ্ধতাপীয় বা অ্যাডিয়াবেটিক, হ্যাঁ, তারপর বলছে হচ্ছে সমআয়তন বা আইসোকোরিক, সমচাপ বা আইসোবারিক, সবগুলো আমরা পড়ছি না। সমষ্ণ পরিবর্তনে দেখো বলতেছে গ্যাসের চাপ প্রয়োগে সংকুচিত করলে কিছু তাপ উৎপন্ন হয়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। কিন্তু আমরা যদি তাপকে দ্রুত অপসারণ করে তাপমাত্রাকে সেম রাখি, তখন তাপমাত্রার পরিবর্তন হবে না। এটাকে বলা হয় সমষ্ণ পরিবর্তন। অর্থাৎ যে পরিবর্তনে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন হয়, এই যে আমরা বললাম P1 V1 সমান P2 V2, অর্থাৎ এই P এবং V দুইটারই কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু তাপমাত্রা স্থির থাকে, সেটাকে বলা হয় হচ্ছে সমষ্ণ পরিবর্তন। এবং দেখো সমষ্ণ পরিবর্তন বয়েলের সূত্র মেনে চলে। এক্ষেত্রে যদি আমি কি পড়ছিলাম বয়েলের সূত্রে, আমি পড়ছিলাম যে V সমানুপাতিক 1/P। এইটাকে যদি তুমি লেখচিত্রে নিয়ে আসো তাহলে কি পাও, এই যে একটা লেখচিত্র পাও। এই দিক বরাবর যদি তুমি P এবং এই দিক বরাবর যদি V বসাও, তুমি এরকম একটা লেখচিত্র পাও। এই লেখচিত্রকে বাংলায় কি বলা হয়, আয়তকার পরাবৃত্ত। এবং এখানেই সব থেকে বড় ঝামেলা। তুমি ম্যাথে পড়ে আসছো পরাবৃত্ত মানে প্যারাবোলা, পরাবৃত্ত মানে প্যারাবোলা। এই গান্ডুর এই ক্ষেত্রে এই বোকারা কি করছে, এরা পরাবৃত্ত ইংরেজি করছে হাইপারবোলা। পরাবৃত্ত ইংরেজি কি করছে, হাইপারবোলা। এরা বলতেছে এটা আয়তাকার পরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আয়তাকার পরাবৃত্তের ইংরেজি কি করছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এখন আমি তোমাকে বলবো যে ভাইয়া ইংরেজি কেন বলতেছেন, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে আয়তাকার পরাবৃত্ত না এসে ইংরেজিতে অপশন আসছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এবং ওইটাকেই ওরা সঠিক উত্তর আকারে ধরছে। ওকে, তাহলে সমষ্ণ পরিবর্তনের শর্তসমূহ কি কি? সুপরিবাহী পাত্রে রাখতে হবে প্রথমত, আগেই পড়ছি। তাপগ্রাহিতা উচ্চ হইতে হবে, সেটাও পড়ছি। ধীরে ধীরে সংঘটিত হইতে হবে, সেটাও পড়ছি। আবার তাপ গ্রহণ বা বর্জনের দ্বারা তাপমাত্রা স্থির থাকবে, সেটাও কিন্তু আমার পড়া হয়ে গেছে। তাহলে সমষ্ণ পরিবর্তন আমার শেষ। বৈশিষ্ট্যগুলো দেখো, বৈশিষ্ট্যে বলা হয়েছে এক্ষেত্রে তাপমাত্রা স্থির রাখা হয়, খুব ভালো কথা। প্রয়োজন মতো তাপ সরবরাহ বা গ্রহণ করতে পারে, তার মানে এখানে তাপের কিন্তু এক্সচেঞ্জ হয়, হিটের কিন্তু এক্সচেঞ্জ হয়, এনার্জির কিন্তু এক্সচেঞ্জ হয়, কিন্তু ভরের কোনো এক্সচেঞ্জ হয় না। এটি একটি ধীর প্রক্রিয়া। কেন? কারণ এই যে চাপ ধীরে ধীরে দিতে হয়। রুদ্ধতাপীয় খুবই দ্রুত প্রক্রিয়া, বাট এই সমষ্ণ প্রক্রিয়া একটা ধীর প্রক্রিয়া। এই ক্ষেত্রে আমার তাপটা আমার পাত্রটা কি হওয়া উচিত বলো, সুপরিবাহী হওয়া উচিত। পাত্রটাকে আমার সুপরিবাহী হইতে হবে, তাপগ্রাহিতা উচ্চ হইতে হবে, পিভি ধ্রুবক, এবং সমষ্ণ লেখ অপেক্ষাকৃত কম খাড়া। সেটা কি, তুমি যদি একটা লেখে, হ্যাঁ, তুমি যদি একটা সমষ্ণ লেখ আঁকো এবং একটা রুদ্ধতাপীয় লেখ আঁকো, তাহলে দেখবা সমষ্ণ লেখটা এরকম, রুদ্ধতাপীয় লেখটা এরকম। তার মানে তুমি বলো এইটা রুদ্ধতাপীয় লেখ, এটা সমষ্ণ লেখ, কোনটা বেশি খাড়া? এটা বেশি খাড়া। তাহলে সমষ্ণ লেখ রুদ্ধতাপীয় লেখের থেকে খাড়া। তুমি যদি জিজ্ঞাসা করো কতটুকু খাড়া, গামা গুণ খাড়া, গামা গুণ খাড়া। রুদ্ধতাপীয় লেখটা গামা গুণ খাড়া। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? দেখছো, তাহলে এতজন ক্লাস করতেছো, কেউ ওই ওপেন আর ক্লোজড এইটুকুর মধ্যেই ছিলা। একটা যে বদ্ধ আর একটা যে বিচ্ছিন্ন, এই ব্যাপারটা কেউ ভেবেও দেখো নাই। আচ্ছা, এই জিনিস হয়ে গেছে আমার। এবার চলো আমরা সামনের দিকে যাব, আমরা রুদ্ধতাপীয় পরিবর্তন দেখব। সো রুদ্ধতাপীয় পরিবর্তন আমি শেখাইছিলাম যে অ্যাডায়াবেটস বলে, হ্যাঁ, যেখানে হিট ডাজ নট পাস থ্রু, কোনো জায়গা দিয়ে তাপ বের হইতে পারে না। এবং এখানে কি হয়, তাপের কোনো পরিবর্তন হয় না, তাপ বেরো হয় না, ভেতরে আসে না, বাট তাপমাত্রা চেঞ্জ হইতে পারে। যদি ভি কমে যায় তাহলে তাপমাত্রা বেশি হয়, যদি ভি বা আয়তন বেড়ে যায় তাহলে তাপমাত্রা কমে যায়। আচ্ছা, তাহলে সেই বলতেছে যে প্রক্রিয়ায় চাপ ও আয়তনের পরিবর্তনকালে তাপের পরিমাণের পরিবর্তন হয় না। দেখছো, তার মানে তাপের পরিমাণ পরিবর্তন হয় না, তাপ যতটুকু ছিল ততটুকুই থাকে। অর্থাৎ তাপ গ্রহণ বা বর্জন করে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে। এবার কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটছে, সেটাকে বলা হয় রুদ্ধতাপীয় পরিবর্তন। আচ্ছা, তো রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো অ্যাকচুয়ালি সবাই মেনে চলে। যেমন হচ্ছে কি কি সূত্র আছে দেখো, যেমন আমি বলতে পারি হচ্ছে এই যে পিভি গামা সমান কে, এই একটা সূত্র। আবার আমি বলতে পারবো হচ্ছে টিভি গামা মাইনাস 1 সমান কে, এটা একটা সূত্র। আর একটা হচ্ছে টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু কে, এটা একটা সূত্র। ঠিক আছে, 1 মাইনাস গামা বাই গামা, এটা একটা সূত্র। তাহলে তিনটা সূত্র, পিভি গামা সমান কে, টিভি গামা মাইনাস 1, আর এটা হচ্ছে টিপি 1 মাইনাস গামা বাই গামা। এই যে তিনটা সূত্র, এটা রুদ্ধতাপীয় ক্ষেত্রে বিশেষ সূত্র। এই তিনটা রুদ্ধতাপের বিশেষ সূত্র, তোমরা সিকিউতে এই তিনটাই ব্যবহার করো, আমরা খুব ভালো করেই জানি। তোমার টি দেওয়া থাকে, পি দেওয়া থাকে, আরেকটা বিশেষ ক্ষেত্রে টি দিয়ে বলে পি এর চেঞ্জটা বের করো, ক্যালকুলেটর দিয়ে গট গট করে তোমরা বের করো। খুব ভালো কথা। এবারে চলে আসছে হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের শর্ত। এই শর্ত পড়ছি, কি কি শর্ত দেখো, এই যে কুপরিবাহী পাত্র, এই যে তাপগ্রাহিতা কম, এই যে দ্রুত সংঘটিত করতে হবে, তিনটা শব্দ। পাত্র কুপরিবাহী, চাপ পরিবর্তন হবে দ্রুত, এবং আমার
পরিবর্তনটা হইতে হবে খুব দ্রুত, ঠিক আছে? চাপের তাপগ্রহিতা কম হইতে হবে এবং চাপের পরিবর্তনটা হইতে হবে দ্রুত, সমষ্ণ ঠিক অপোজিট। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমার রুদ্ধতাপের প্রক্রিয়ায় মূল যে কথা, এই ক্ষেত্রে আমার তাপমাত্রার পরিবর্তন ঘটে এবং এটা খুব দ্রুত প্রক্রিয়া, কিন্তু এতে তাপ কিন্তু কনস্ট্যান্ট, তাপ কনস্ট্যান্ট, অর্থাৎ তাপ বেরো হয় না, তাপ কিন্তু যা ছিল সেই পরিমাণে থাকে, সেখানে তাপ এখানে কনস্ট্যান্ট। পাত্র কুপরিবাহী এটাও আমরা পড়ছি, এখানে পিভি গামা সমান এইটাও আমরা পড়ছি, এবং রুদ্ধতাপীয় লেকটা যে অধিক খাড়া সেটাও পড়ছি। কত গুণ খাড়া পড়ছিলাম? গামা গুণ খাড়া। ওকে, তাহলে এই শর্তগুলো কিন্তু আমার হয়ে গেল। এরপর সামনের দিকে যায়, দেখো এই যে এই সূত্রগুলো আমরা একটু আগে বললাম না, যেমন প্রথম একটা সূত্র পড়ছিলাম, এই যে পিভি গামা সমান কে, এই সূত্র বলছি। আবার এই যে টিভি গামা মাইনাস ওয়ান সমান কে, এই সূত্র বলছি। আবার টিপি ওয়ান মাইনাস গামা বাই গামা। দেখো আমাদের ভুলটা কি যায়, ইভেন সিকিউ লেখার ক্ষেত্রে আমরা এই ভুলটা করি, আমরা বলি পিভি গামা সমান কে, খুব ভালো কথা, আমরা টিভি, দেখো টিভি ওয়ান মাইনাস গামা সমান কে এটা লিখলাম। টিপির ক্ষেত্রে কিন্তু আমরা আর সরি টিপি গামা মাইনাস ওয়ান না, দেখছো আমি নিজে পর্যন্ত ভুল করতেছি। হ্যাঁ এই দেখো আমি নিজে ভুল করতেছি। একটা হচ্ছে পিভি গামা সমান কে, টিভি এটা কিন্তু গামা মাইনাস ওয়ান সমান কে, কিন্তু যখন টিপি লিখবো তখন কিন্তু ওয়ান মাইনাস গামা বাই গামা সমান কে। এই যে একটু ক্ষুদ্র চেঞ্জটা, এই চেঞ্জটা যেন কোনোভাবেই তোমার চোখ না এড়ায়, মন না এড়ায়, পরীক্ষার হলে যেন এই সূত্র লিখতে ভুল না হয়। একবার সূত্র লিখতে ভুল হবে, উত্তর করে আসবা, কোনোভাবেই পরের প্রশ্নের সাথে উত্তর মিলবে না, মানে মহা একটা বিপদে পড়ে যাবা কিন্তু তখন। আচ্ছা, ম্যাটে কিভাবে কোশ্চেন আসে? এইভাবে কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সিস্টেম নয়, নিচের কোনটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র নয়। এখানে অল্প একটু চেঞ্জ করে দিল, যেহেতু তিনটা সূত্র, আর একটা অল্প একটু চেঞ্জ করে দিল যেটা অ্যাকচুয়ালি সূত্র নয়, তোমার খুঁজে বের করতে হবে কোনটা সূত্র। ম্যাটে এইভাবে কোশ্চেন আসে, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এই জিনিস আমার হয়ে গেছে। এরপর সামনের দিকে যাই, তাপমাত্রা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংনমিত করলে, সংনমিত মানে হচ্ছে যখন এর আয়তনটাকে তুমি ছোট করবা তখন এর তাপমাত্রা বেড়ে যাবে, সেই বিষয়টাকে এখানে বলা হয়েছে। আচ্ছা, আর কি লাগতেছে এই জায়গাতে? আর ওইভাবে কিছু লাগছে না, ব্যাস। এবার আসে হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ, যেটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, এর এককটা পরীক্ষায় খুবই আসে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখনো পর্যন্ত 3 বার এসছে এই কোশ্চেনটা। মোলার আপেক্ষিক তাপ সি এর একক কোনটি? তাহলে দেখো মোলার আপেক্ষিক তাপ কি সেটা আগে আমরা জেনে নেই। কোন একটা জিনিস পড়ার আগে অবশ্যই তার যে ডেফিনেশনটা মুখস্থ করবা। কেন মুখস্থ করবা? ডেফিনেশনের মধ্যে সব থেকে বেশি পরিমাণে এমসিকিউ থাকে। সো মোলার তাপ জিনিসটা কি? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় ওইটাকে মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে মোলার আপেক্ষিক তাপের আরেক নাম কি? মোলার তাপ ধারণ ক্ষমতা। কিরকম? কোন একটা গ্যাসের তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস, তুমি ওইটাকে 53 ডিগ্রি সেলসিয়াস করতে চাও। কতটুকু করতে চাও বলো? 53 ডিগ্রি সেলসিয়াস করতে চাও। কি পরিমাণ গ্যাস আছে ওখানে? 1 মোল গ্যাস আছে। তাহলে 1 মোল গ্যাসকে, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে যে পরিমাণ তাপ লাগে, যে পরিমাণ কি লাগে? তাপ লাগে, সেটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। বোঝা গেছে মোলার তাপ ধারণ ক্ষমতা কি? কি দিয়ে প্রকাশ করা হয়? সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে মোলার তাপ ধারণ ক্ষমতাকে আমরা বলতে পারি সি সমান ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি। কি বলতে পারি আমরা? সি সমান ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি। এখানে ডেল্টা কিউ হচ্ছে কি পরিমাণ তাপ দেওয়া হয়েছে, ডেল্টা টি হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স কত, আর এন হচ্ছে কয় মোল ওখানে গ্যাস আছে। ওইটা দিয়েই আমি মোলার তাপ ধারণ ক্ষমতা বের করতে পারি। কোনো সমস্যা? তাহলে দেখো এই যে সমীকরণ, এই সমীকরণ দিয়ে কি অ্যাকচুয়ালি এখন আমি এর একক বের করতে পারবো? পারবো। উপরে আছে কি? কিউ। কিউ কি? তাপ। তাপের একক, তাপ কি? একটা শক্তি, শক্তির একক কি? জুল। তাহলে আমি লিখলাম জুল। এই নিচে আছে হচ্ছে টি, নিচে আছে টি, আর আছে হচ্ছে মোল, এন দিয়ে মোল বোঝাই। তাহলে আমি নিচে যেহেতু মোল, উপরে নিয়ে গিয়ে কি হবে? মোল ইনভার্স। তাহলে জুল পার মোল, আর টি হচ্ছে আমার কি বোঝাই? তাপমাত্রা। তাপমাত্রা এস একক কি? কেলভিন। তাহলে জুল পার মোল পার কেলভিন, এটা মোলার তাপ ধারণ ক্ষমতার একক। পরীক্ষায় 3 বার আসছে মোলার তাপ ধারণ ক্ষমতার একক। বোর্ডে তো অনেকবার আসছেই, বোর্ডে তো অনেকবার আসছেই, মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় 3 বার আসছে, ঠিক আছে? এই জিনিস ভুল করা যাবে না, কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে মোলার তাপ ধারণ ক্ষমতা বুঝছো, একক বুঝছো। এইবার মোলার তাপ ধারণ ক্ষমতা দুই ভাবে হইতে পারে, 2 ধরনের হইতে পারে। আমি যদি 2টা ভিন্ন জিনিসকে 2টা ভিন্ন জায়গায় কনস্ট্যান্ট বা স্থির রাখি, 2 ধরনের মোলার তাপ ধারণ ক্ষমতা পাওয়া যায়। দেখো যদি আমরা এমন করি যে স্থির চাপে মোলার, মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ স্থির চাপে, অর্থাৎ যখন আমি পি ফিক্সড রাখছি,
আমি কি রাখছি, পি ফিক্সড রাখছি, তখন আমি যে মোলার তাপ ধারণ ক্ষমতা পাচ্ছি সেটাকে বলা হয় সিপি। সমীকরণের কি কোনো চেঞ্জ আসবে না, সমীকরণ যা ছিল তাই থাকবে। উপরে থাকবে এই যে ডেল কিউ বাই এন ডেল্টা টি, একই সমীকরণ থাকবে, বাট পার্থক্যটা কি, আমার এখানে প্রেশারটা ফিক্সড, চাপটা স্থির। তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এটাকে বলা হয় সিপি। এর এককও কিন্তু সেই জুল পার মোল পার কেলভিন, কোনো চেঞ্জ নাই। আরেকটা ক্ষেত্র আছে যখন আমি চাপ স্থির না রেখে আয়তনকে স্থির রাখবো, অর্থাৎ আমার ভি ফিক্সড থাকবে। কি ফিক্সড থাকবে, ভি ফিক্সড। তাহলে সেটাকে আমি কি বলবো, আমি বলবো সিভি। এর ক্ষেত্রে কি সমীকরণের কোনো চেঞ্জ আসবে না, একই থাকবে। সিভি সমান হচ্ছে ডেল কিউ বাই এন ডেল্টা টি, ডেল কিউ বাই এন ডেল্টা টি। খুব ভালো কথা। তাহলে সিপি সিভি, সিপি সিভি, একটা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, একটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এইবার আমার মাথায় প্রশ্ন আসে, এই দুইটার মধ্যে বড় কোনটা ছোট কোনটা? দেখো চলো আমরা সামনের দিকে যাই, এখানে লেখা আছে সরাসরি সিপি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিভি। সিপি যেটা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সব সময় সিভি এর থেকে বেশি। সিপি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিভি। ঠিক আছে, এখন তুমি আমাকে বলবা যে ভাই কেন, আমাকে একটু বোঝান কেন সিপি বেশি। দেখো এর ব্যাখ্যাটা পরের পৃষ্ঠায় খুব সুন্দর করে দেওয়া আছে যে এর কারণটা কি। দেখো এখানে যেগুলো বলছে আমিও তোমার সাথে সাথে পড়বো। বলতেছে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন স্থির রেখে তাকে উত্তপ্ত করতে থাকলে তার চাপ ও তাপমাত্রা উভয় বৃদ্ধি পায়। তুমি চিন্তা করে দেখো যে তুমি একটা 2 লিটারের সিলিন্ডার নিলা, তুমি বললা এই সিলিন্ডার 2 লিটার আয়তন 2 লিটারই থাকবে, দাও এর মধ্যে তাপ দাও। যেই তাপ দেওয়া শুরু করলা, গ্যাসগুলো ছোটাছুটি করা শুরু করলো, গ্যাসের মধ্যে তাপমাত্রা বেড়ে গেল। যখন ছোটাছুটি বেশি করতেছে গ্যাসের পাত্রের গায়ে চাপ বেশি পড়তেছে না, ফলে চাপও বাড়লো তাপমাত্রা বাড়লো। প্রথম কথা সঠিক, কিন্তু বলতেছে আয়তন যেহেতু স্থির অর্থাৎ ভি যেহেতু ফিক্সড, ভি যেহেতু কি বলো ফিক্সড, তাই ওই গ্যাস বাহ্যিক কোনো কাজ করে না। ভি ফিক্সড, বাহ্যিক কাজ করে না। এখন তুমি বলবো ভাইয়া ভি ফিক্সড হওয়ার সাথে বাহ্যিক কাজ করার সম্পর্ক কি? আরে একটু আগে পড়াইলাম না, ডি ডাব্লিউ সমান হচ্ছে পিডিভি, ডিডাব্লিউ সমান পিডিভি। আমি বললাম ভি ফিক্সড, তাহলে ভি ফিক্সড হওয়া মানে কি ডিডাব্লিউ সমান কি জিরো না, কারণ ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না। এইটা সমান যদি জিরো হয়, জিরোর সাথে পি গুণ হইলে কি হয় জিরো। তার মানে কাজ হচ্ছে, কাজ হচ্ছে, কাজের কোনো পরিবর্তন হচ্ছে বা আদৌ কোনো কাজ হচ্ছে, হচ্ছে না। তার মানে তুমি জানো আয়তন পরিবর্তন না হইলে কাজ হয় না, আয়তন পরিবর্তন না হইলে কাজ হয় না। তাহলে আমি সেটাই বলতেছে যে আয়তন স্থির থাকায়
আচ্ছা দেখো এবার কি সাউন্ড আসছে? এবার তো সাউন্ড আসার কথা। কতক্ষণ আগে সাউন্ড নাই ঠিক বুঝতেছি না, কতক্ষণ আগে সাউন্ড নাই, যা বলছিলাম সবই অ্যাকচুয়ালি গেল। সর্বশেষ কি শুনছো এটা আমাকে একটু বলো, সর্বশেষ কি শুনছো এটা আমাকে একটু বলো। এবার আমাকে একটু বলো সর্বশেষ কি শুনছো, সর্বশেষ কি শুনছো আমাকে বলো, তাহলে আমি সেখান থেকে শুরু করব। আরে ভাই আমার এটা বল সর্বশেষ কি শুনছো, সিপি গ্রেটার দ্যান সিভি শুনছো তাই না? তাহলে আমি আবার ব্যাখ্যা করি। দেখো সর্বশেষ শুনছিলা সিপি গ্রেটার দ্যান সিভি, তুমি তখন আমাকে প্রশ্ন করতা ভাইয়া সিপি কেন গ্রেটার দ্যান সিভি। চলো আমরা এবার পড়ে আসি যে কেন সিপি গ্রেটার দ্যান সিভি, বইতেই এর ব্যাখ্যা দেওয়া আছে। দেখো বলতেছে কি, বলতেছে যে দেখো নির্দিষ্ট ভরের একটি গ্যাসের, তাহলে ভর আগে নির্দিষ্ট করে নিছে, কোনো আয়তন যদি স্থির রাখা হয় তার মানে আমি ভি কে কি রাখলাম বলো, ভি কে ফিক্সড রাখলাম। ওকে খুব ভালো কথা, ভি যদি ফিক্স করি, চিন্তা করো একটা সিলিন্ডার 2 লিটারের সিলিন্ডার, তুমি 2 লিটারই রাখবা, এবার তাপ দিতেছো, তাহলে কি হবে সিলিন্ডারের মধ্যে গ্যাসের অণুগুলোর মধ্যে ডিস্কো শুরু হবে, সেই রকম আকারে নাসা শুরু করবে ওরা, এবং গ্যাসের পাত্রের গায়ে জোরে জোরে চাপ দেবে, তাপমাত্রাও বেড়ে যাবে। তার মানে যখন তুমি আয়তন ফিক্স রেখে তাপ দিতেছো তার চাপ এবং তাপমাত্রা ওই উভয় কিন্তু বৃদ্ধি পায়। কিন্তু তুমি যে ভি ফিক্স রাখছো, কাকে ফিক্স রাখছো, ভি ফিক্স রাখছো, সেই কারণে বাহ্যিক কোনো কাজ করে না। এখন তুমি বলবা ভাইয়া বুঝলাম না, এতক্ষণ বুঝছিলাম এবার বুঝতেছি না, বাহ্যিক কাজ কেন করবে না ভি ফিক্স থাকার কারণে? হ্যাঁ রে, একটু আগে শেখাইলাম না যে ডিডাব্লিউ সমান হচ্ছে পিডিভি, একটু আগে আমি শেখাইলাম ডিডাব্লিউ সমান পিডিভি। এখানে আমি দেখতে পাচ্ছি ভি ফিক্সড, ভি ফিক্সড মানে কি ডেল্টা ভি বা ভি এর পরিবর্তন, মানে ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু 0, কোনো ভি এর পরিবর্তন হবে না। তাহলে এই ডেল্টা ভি কেই তো আমি ডিভি বলি তাই না? তাহলে ডিভি যদি এখানে 0 হয়ে যায়, তাহলে এই 0-এর সাথে পি গুণ হয়ে ডিডাব্লিউ কত হইলো বা কৃত কাজ কত হইলো, 0 হইলো না? তার মানে আমি বুঝতে পারলাম কোনো একটা সিস্টেমে তুমি যদি আয়তন একদম ফিক্সড রাখো ও কোনো কাজ করে না, যত তাপ দিবা কোনো কাজ হবে না, শুধু ওই চাপ এবং তাপমাত্রা এই দুইটাকে বৃদ্ধি করবে। তার মানে বলতেছে ফলে সম্পূর্ণ তাপ গ্যাসের চাপ এবং তাপমাত্রা পরিবর্তনে ব্যয় হয়। ঠিক আছে, তাহলে আমি বুঝে গেলাম যে সিভি যেটা, সিভিতে কোনো কাজ হয় না, সিভিতে কি হয় না, কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। এইবার আমি দেখব সিপি, কি দেখবো এবার আমি, সিপি। সিপি যদি দেখি যে সিপির ক্ষেত্রে কি বলতো, পি ফিক্সড বা প্রেসার ফিক্সড, সিপির ক্ষেত্রে কি ফিক্সড, পি ফিক্সড। তাহলে বলতেছে চাপ স্থির রেখে গ্যাসটাকে উত্তপ্ত করতে থাকলে এইবার কিন্তু আর আয়তন বড় ছোট করার কোনো বাধা নাই, চাপটাকে এইবার আমার ফিক্সড রাখতে হবে। এবার তুমি তাপ দেওয়া শুরু করছো, গ্যাস এইবার চাপ দেওয়া শুরু করছে, তখন তোমার মাথায় আসলোই এই আমার তো চাপ সেম রাখা লাগবে, চাপ তো বেড়ে যাচ্ছে, আমি এখন কি করব, তুমি আয়তন বাড়াই দাও। কি করবা, আয়তনটা, সিস্টেমের আয়তনটা আস্তে আস্তে বাড়াচ্ছ যাতে চাপ কমে যায়, চাপ আগের মতো অবস্থায় চলে যায়, তাই না? তাহলে তুমি একবার তাপ দিতেছো, ফলে আয়তন এবং তাপমাত্রা দুইটাই পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে বলো, আয়তন ও তাপমাত্রা উভয় বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে মজার ব্যাপার যেটা, যে প্রযুক্ত তাপমাত্রা তো বৃদ্ধি করেই, অন্যদিকে বাহ্যিক চাপের বিরুদ্ধে কিছু কাজ সম্পন্ন করে, যেটা আমার স্থির আয়তনে আমি পাই নাই। কারণ ওই যে আমি একই সূত্র দেখব, ডিডাব্লিউ সমান পি ডিভি, আমি এবার দেখতেছি যে আয়তন আমি বাড়াচ্ছি, ফলে আয়তনের পরিবর্তন আছে, আমার আয়তনের একটা নির্দিষ্ট পরিবর্তন আছে। তুমি বলবা ভাইয়া পি তো ফিক্সড, আগে যেমন ভি ফিক্স ছিল পি তো ফিক্সড, আরে পি তো এখানে ফিক্সড, এখানে তো পি এর আগে ডি নাই, আমি কি লিখছি ডিপি, আমি লিখছি ডিপি, আমি তো লিখি নাই। এখানে যেই প্রেসারটা ফিক্সড আছে সেই প্রেসারটাই আমি এখানে বসাবো। এই ডিডাব্লিউ মানে কাজের পরিবর্তন, ডিভি মানে আয়তনের পরিবর্তন, বাট পি আছে এখানে, ডিপি নাই, অর্থাৎ যে পিটা থাকবে সেই পি আমি এখানে বসাবো। ফলে এইটার মান ফিক্সড, এইটার মান ফিক্সড, আর এটার মান নির্দিষ্ট, দুইটা গুণ করে আমি একটা কাজ পাবো না? তাহলে আমি বুঝতে পারছি যে সিভিতে কোনো কাজ হয় না, কিন্তু সিপিতে কাজ হয়। সিপিতে কি হয়, কাজ হয়। তাহলে সিপি যে আমি গ্রেটার দ্যান সিভি লিখলাম কেন, কারণ সিপিতে সিভির থেকে এক্সট্রা বাইরের চাপের বিরুদ্ধে কাজ হয়, সেই কারণে অলওয়েজ সিপি গ্রেটার দ্যান সিভি। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই ব্যাখ্যাটা ভালোভাবে না পড়ে এখনো পর্যন্ত অনেকে আছে যারা এই ব্যাখ্যাটা বুঝতো না।
সারা জীবন মুখস্থ করে গেছে সিপি গ্রেটার দ্যান সিভি, কিন্তু বোঝে নাই কেন সিপি গ্রেটার দ্যান সিভি। আজকে তারা নবজন্ম লাভ করলো যে সিপি গ্রেটার দ্যান সিভি এই কারণে। কারা কারা আসো যে ভাই আগে বুঝতা না? আগে অনেকে বুঝতা, খুব ভালো, বাট কয়েকজন এখনো পর্যন্ত আছে যারা সিপি গ্রেটার দ্যান সিভি বুঝতো না। যাই হোক, পরবর্তীতে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে এই যে বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজের সমতুল তাপ, এই তাপটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, সেই কারণে লেখে হয় সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। কি লেখা যায়? সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। ব্যাস, তাহলে অনেক কথা অ্যাকচুয়ালি বলা হয়ে গেছে। এবার চলো সামনের দিকে, চলো সামনের দিকে গেলে এই যে পাইলা সিপি মাইনাস সিভি সমান আর, অর্থাৎ দুইটা আপেক্ষিক তাপের পার্থক্য আর বা মোলার গ্যাস ধ্রুবকের সমান। আর এর মান তো জানো 8.314, একক তো জানো জুল পার মোল পার কেলভিন। তুমি একটা অদ্ভুত জিনিস দেখো, সি এর এককও জুল পার মোল পার কেলভিন, আর এর এককও জুল পার মোল পার কেলভিন। কারণ কি? কারণ ভাই চিন্তা কর, তোর কাছে দুইটা আম আছে, সেখান থেকে আমি একটা আম নিলাম, বাকি থাকলো কি এক, নাকি একটা আম। তার মানে একই জিনিসের বিয়োগফল যেটা পাই সেটার এককও তো ওই জিনিস। পাঁচটা আম থেকে দুইটা আম বিয়োগ করলে তো আর তিনটা চুড়ি পাওয়া যাবে না, আমই পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে দেখো আমি তো সিপি মাইনাস সিভি করছি, তাহলে এদের যে বিয়োগফল তার একক তো এই সি এর এককেরই সমান হবে, তাদের একক তো এই সি এর এককেরই সমান হবে। তাহলে যেহেতু এটা সমান আমি আর বলতেছি, তাহলে আর এর একক আর সি এর একক একই, সেটা কত? জুল পার মোল পার কেলভিন। পরীক্ষায় আসার মতো কোশ্চেন কিন্তু, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। এরপর চলো সামনের দিকে। এরপর আরেকটা জিনিস দেখো, আমি যেমন পড়লাম সিপি মাইনাস সিভি সমান আর, আরটা হচ্ছে কি সিপি বাই সিভি সমান হচ্ছে গামা। সিপি বাই সিভির মান হচ্ছে গামা। এক পারমাণবিকের ক্ষেত্রে এই মানটা কত দেখো, এক পারমাণবিকের ক্ষেত্রে সিভি হচ্ছে 3/2r আর সিপি হচ্ছে 5/2r, অনুপাত করলে হয় 1.67। এক পারমাণবিকের ক্ষেত্রে গামা হচ্ছে 1.67, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে গামা হচ্ছে 1.4 এবং বহু পারমাণবিকের ক্ষেত্রে 1.33। ব্যাস, এই জিনিসগুলো তো জানোই, এই জিনিসগুলো তো জানোই, কোনো সমস্যা নাই। এবার চলো সামনের দিকে চলো। এখানে দেখো কোনটার মান কিরকম ভাবে সেটা এখানে দেওয়া আছে। যেমন হচ্ছে যেগুলো নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, হ্যাঁ, ক্রিপ্টন, হ্যাঁ, এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো এরা কিন্তু একা একা থাকে, সো এরা এক পারমাণবিক, এদের ক্ষেত্রে গামার মান আমি 1.67 ধরবো। আবার ধরো দ্বিপারমাণবিক, যেমন হচ্ছে H2, O2, Cl2, N2, এই দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কিন্তু 1.4। গামার মান কত বলো? 1.4। আবার যেগুলো বহু পারমাণবিক, যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, C2H6, NH3, এর ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.33। ঠিক আছে, সো পরীক্ষায় আসলে কিন্তু এভাবে আসবে না, বহু পারমাণবিক দ্বিপারমাণবিক আসবে না, একটা গ্যাস বলে দেবে, বলবে সেই গ্যাসের গামার মান কত। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এরকম কোশ্চেনই আসে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এরকম কোশ্চেনই কিন্তু আসে। ওকে, এবার প্রশ্ন আসলো এই যে গামা, যেটা সিপি বাই সিভি এর একটা অনুপাত, দুইটা যেটা মোলার আপেক্ষিক তাপ যেটা, সেটার অনুপাত, এটাতে আসলে কি পাওয়া যায়, এটাতে আসলে কি পাওয়া যায়, এটার গুরুত্বটা কি? গুরুত্ব কি দেখো, কোন গ্যাসের গামা এর মান যদি তুমি জানো, তাহলে ওই গ্যাসের আণবিক বিন্যাস জানা যায়। কিরকম? বললো, হে বন্ধু সব, তোমাকে এমন একটা গ্যাস দিচ্ছি যার গামার মান 1.33, তুমি তো আগেই চিনে নিবা নিশ্চয়ই এই গ্যাসটা হচ্ছে বহু পারমাণবিক গ্যাস। তাহলে তুমি গামার মান বললা, আমি আগেই বুঝলাম ওর অণুতে 2 এর অধিক সংখ্যক পরমাণু আছে, তাহলে আমি আণবিক বিন্যাস জানলাম না? জানতে পারলাম। তাহলে আণবিক বিন্যাস কিন্তু জানা যায়। 2 নম্বর ব্যাপারটা কি, সেটা হচ্ছে গ্যাসীয় মাধ্যমে যখন শব্দের বেগ বের করবা তখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া ব্যবহার করা লাগে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া ব্যবহার করতে গেলে গামার মান লাগে, সুতরাং ওইখানে শব্দের বেগ নির্ণয়ের জন্য এই গামার প্রয়োজন। আর 3 নম্বর হচ্ছে এই যে 3 নম্বরটা ওইটা আবার বলে দিছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমালোচনার জন্য বা পর্যালোচনার জন্য বা ওই টাইপের ম্যাথ করার জন্য আমার গামার মানটা প্রয়োজন। ব্যাস, তাহলে অনেক কথাবার্তা অ্যাকচুয়ালি আমি বলে ফেললাম। চলো এবার সামনের দিকে চলো, আর কি আছে দেখি। রুদ্ধতাপীয় লেগ সম্পর্কে এখানে বলা আছে, খুব ভালো। তারপর আসছে হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, তাহলে আভ্যন্তরীণ শক্তি সম্পর্কে যা বলা আছে আমি একটুখানি বলি। এখানে মূলত মেয়ারের প্রকল্প সম্পর্কে বলছে। হ্যাঁ, এই যে দেখো কি বলতেছে, যে কোন সিস্টেমের বস্তুর মধ্যে যে শক্তি লুকায়িত থাকে বা সুপ্ত অবস্থায় থাকে এবং পরিবেশ পরিস্থিতির বহিঃপ্রকাশ ঘটায় সেটাকে আভ্যন্তরীণ শক্তি বলে। আভ্যন্তরীণ শক্তি মূলত দুইটা শক্তির যোগফল। কি? এক হচ্ছে তাপীয় শক্তি, আরেকটা হচ্ছে আণবিক স্থিতি শক্তি। এক কথায় তুমি চিন্তা করো, যে অণু সেগুলো কিন্তু কখনো স্থির থাকে না, সবসময় গতিশীল অবস্থায় আছে। যে বস্তু গতিশীল অবস্থায় আছে তার মধ্যে আছে গতিশক্তি, আবার ও যে অবস্থানে আছে তার জন্য আছে স্থিতিশক্তি। এক কথা এখানে দুইটা অবস্থা লেগছে, এটাকে আমি সহজ ভাষায় বলতে পারি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি।
কি বলতে পারি, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, অর্থাৎ অণুসমূহের গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফলই হচ্ছে আণবিক শক্তি, আভ্যন্তরীণ শক্তি। অণুসমূহের ছোটাছুটি করার কারণে যে গতিশক্তি এবং তাদের যে আণবিক স্থিতিশক্তি, এই দুইটার যোগফলই হচ্ছে আমার আভ্যন্তরীণ শক্তি। আর কিছু অ্যাকচুয়ালি এই জায়গায় দরকার নাই। এইবার আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দেখাইছে, দরকার নাই। গ্যাসের আভ্যন্তরীণ শক্তির নির্ভরতা, এই জায়গাতে আমার সেই মেয়ারের প্রকল্প, যেটা নিয়ে এতক্ষণ ধরে চিল্লাচ্ছি, মেয়ারস হাইপোথিসিস সম্পর্কে বলা হয়েছে। মেয়ারস হাইপোথিসিস সম্পর্কে এখানে বলা হয়েছে। মেয়ারস হাইপোথিসিস কি বলে? বলে যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আভ্যন্তরীণ যে শক্তি, সেটা শুধুমাত্র এবং শুধুমাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে। কার উপর? টেম্পারেচারের উপর নির্ভর করে। টেম্পারেচার চেঞ্জ হইলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, টেম্পারেচার চেঞ্জ না হইলে আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। টেম্পারেচার চেঞ্জ হইলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, টেম্পারেচার চেঞ্জ না হইলে আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। সেই কারণেই বলছে, তোমরা শুনছো না, একটা হচ্ছে প্রত্যাবর্তী বিক্রিয়া আর একটা অপ্রত্যাবর্তী বিক্রিয়া। যে বিক্রিয়ায় শক্তির খরচ হয় না সেটাকে প্রত্যাবর্তী বিক্রিয়া বলে। তো এখানে লিখছে প্রত্যাবর্তী বা আবর্ত প্রক্রিয়ায় যেহেতু বস্তু প্রাথমিক অবস্থায় ফেরত আসে, তাই এখানে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হয় বলো? শূন্য হয়। কারণ এখানে এই যে কারণ তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, ব্যাস। তাহলে এই জিনিসগুলো আমরা পড়ছি, এখান থেকে আর এইভাবে অ্যাকচুয়ালি কিছু দরকার নাই, পড়ে ফেলছি। এই যে W = PdV, সেটা সম্পর্কে এখানে লিখছে, দরকার নাই। আমরা এবার অ্যাকচুয়ালি প্রথম সূত্রের সীমাবদ্ধতা দেখব। সীমাবদ্ধতায় কি বলতেছে দেখো, যেমন আমি বলতে পারি যে একটা উষ্ণ বস্তু আর একটা শীতল বস্তু, দুটোকে আমি পাশাপাশি নিয়ে আসলাম, কি ঘটনা ঘটবে? উষ্ণ বস্তু থেকে তাপ শীতল বস্তুতে চলে যাবে, কারণ আমি বললাম উষ্ণতা ট্রান্সফার হচ্ছে। আমি কি কখনো বলতে পারি শীতলতা ট্রান্সফার হচ্ছে, যে শীতল বস্তু থেকে শীতলতা ছেড়ে দিচ্ছে উষ্ণ বস্তু, সেটা গ্রহণ করে ঠান্ডা হয়ে যাচ্ছে? এটা কি বলা সম্ভব? সেই কথাটা একটা সীমাবদ্ধতা, যে উষ্ণ বস্তু থেকে তাপ শীতল বস্তুতে প্রবাহিত হইলেও শীতল বস্তু থেকে তাপ কখনো উষ্ণ বস্তুতে যাইতে পারে না। এই যে একমুখিতা, এই বিষয়টাই হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা শক্তি সংরক্ষণ সূত্রের একটা মানে হচ্ছে কি বলবো, সীমাবদ্ধতা। দেখো পরীক্ষায় যদি আসে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন সূত্রের একটা হচ্ছে বিশেষ রূপ, এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র বা শক্তির নিত্যতা সূত্রের একটা বিশেষ রূপ। তারপর কি আসছে, কোন সিস্টেমে প্রযুক্ত তাপের কিছু অংশ কাজে পরিণত হয়, কিন্তু পুরোটাই কাজে পরিণত হবে কিনা, কি হতে পারে কিনা, তা প্রথম সূত্র থেকে জানা যায় না। সেটা আমরা বিশেষ প্রক্রিয়া থেকে যে দেখি। যেমন হচ্ছে আমি দেখলাম যে সমষ্ণ প্রক্রিয়ায় DU = হচ্ছে DW, ওই ক্ষেত্রে যা তাপ দিবা পুরোটাই কাজে পরিণত হবে। আচ্ছা, এরপর চলে আসছে হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। মূলত প্রথম সূত্রের সীমাবদ্ধতাই দ্বিতীয় সূত্রের জন্ম দিয়েছে, অন্য কোনো কারণে না। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অ্যাকচুয়ালি মূল কথা কি বলে জানো? যে আমরা বললাম, ভালো করে খেয়াল করে দেখো, আমরা বললাম সমষ্ণ প্রক্রিয়ায় DQ = DW। কারো কোনো মতামত আছে এই ব্যাপারে? আমি বললাম সমষ্ণ প্রক্রিয়ায় DQ = DW, অর্থাৎ যা তাপ দেব পুরোটাই কাজে পরিণত হবে, এইটাই তো আমার প্রথম সূত্র বলে। কিন্তু প্রকৃতির দিকে তাকাইলে দেখা যায় তুমি যা তাপ দিবা পুরোটা কখনোই 100% কাজে পরিণত করা সম্ভব না। যতটুকু তাপ দিবা 100% কাজে পরিণত করা সম্ভব না। তুমি যে তেল ইঞ্জিনে দিচ্ছ, সেই তেলের মধ্যে যে রাসায়নিক শক্তি, ইঞ্জিন কখনোই সেই পরিমাণ শক্তি তৈরি করতে পারবে না। কিছু পরিমাণ শক্তি ইঞ্জিন ক্ষয় করে ফেলবে। কেন? ইঞ্জিনে যে গরম হয় ওই আকারে তাপ শক্তি বের হয়ে যায়, ইঞ্জিনের মধ্যে ঘর্ষণ আছে ওইভাবে শক্তি ব্যয় হয়ে যায়, বুঝছো? তো সেই হিসেবে আমি এখান থেকে কি বুঝলাম, যে দ্বিতীয় শক্তি এই কথাই বলে তাপ শক্তিকে কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় না। সম্পূর্ণরূপে শব্দটা ইম্পর্টেন্ট। তার মানে কি, আমি 100% ইফিসিয়েন্সি দিতে পারবো না। কার্যদক্ষতা পড়ছো না? কার্যদক্ষতা বা কার্যক্ষমতা কখনোই 100% হয় না। সো সেই কথাটাই অ্যাকচুয়ালি বলতেছে, এটাই হচ্ছে আমার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এটাকে ইংরেজিতে বলে ইফিসিয়েন্সি ক্যান নট বি 1। এই ইফিসিয়েন্সি 1 হবে না মানে কি, আমরা তো এটার সাথে আবার পার্সেন্ট গুণ করে 100% বলি, তার মানে বলি ইফিসিয়েন্সি ক্যান নট বি 1। তো এইটা নিয়ে অ্যাকচুয়ালি যখন যেহেতু ক্লসিয়াসেরই প্রথম সূত্র দেওয়া ছিল, ক্লসিয়াস পরবর্তীতে এই ভুলটা উপলব্ধি করে সেও একটা বিবৃতি দিছে, আরো 3 জন বিজ্ঞানী বিবৃতি দিছে, বাট তার মধ্যে সাদি কার্নো নামক একজন বিজ্ঞানীর বিবৃতিটাকে আমরা সব থেকে সহজে গ্রহণ করতে পারি। ক্লসিয়াস কি বলছে দেখো, ক্লসিয়াস বলতেছে এমন কোনো স্বয়ংক্রিয় যন্ত্র নেই যেটা আমরা কোনো শক্তি ব্যয় হওয়া ব্যতি রেখেই শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ প্রবাহিত করতে পারে। এমন কোনো যন্ত্র নাই যে যন্ত্রটাই আমি কোনো এনার্জি দেবো না, যন্ত্র এমনি এমনিই চলবে, জাদুর মেশিন, এরকম কোনো জাদুর মেশিন নাই। 2 নম্বর কি দেখো, 2 নম্বর কেলভিন, লর্ড কেলভিন একই কথা বলতেছে, বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল অংশে অবিরাম শক্তির সরবরাহ। অবিরাম মানে কি, কোনো এনার্জি দেবো না, কিন্তু শীতল থেকে অধিকতর শীতল
অর্থাৎ একটু বেশি তাপ থেকে কম তাপের দিকে ক্রমাগত যাবে, এটা কখনোই হওয়া পসিবল না যদি না আমি আলাদাভাবে কোনো শক্তি দেই। ওকে, 3 নম্বর কি বলছে? প্লাঙ্কের বিবৃতি। 3 নম্বর কি বলছে বলো? প্লাঙ্কের বিবৃতি। প্লাঙ্কের বিবৃতি কি? কোনো তাপ উৎস হতে অনবরত শক্তি শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে পরিণত করবে এমন তাপ ইঞ্জিন তৈরি সম্ভব না। এমন ইঞ্জিন তৈরি সম্ভব না, প্লাঙ্ক বলে গেছে যে যা শক্তি দেব সেটাকেই কাজে পরিণত করবে। কারণ আমরা জানি কৃত কাজ সমান ব্যয়িত শক্তি। তাহলে আমি যতটুকু শক্তি ব্যয় করব সেটাকে পুরোপুরি কাজে পরিণত করবে এরকম কোনো ইঞ্জিন এই দুনিয়ায় তৈরি হয় নাই। ঠিক আছে? তো কার্নোজে সে একটু ছিল পাকনা টাইপের। কার্নো কি করলো? বললো আমি এমন একটা ইঞ্জিন তৈরি করে ফেলেছি যেটাতে তুমি যে পরিমাণ এনার্জি দিবা সেই পরিমাণই কাজ পাবা। কি বললো? দাঁড়াও আমি একটুখানি, আমার অ্যাকচুয়ালি এটা চার্জ শেষ ফোনের, আমি একটু দেখি যে তোমরা কি বলতেছো। সো কার্নো কি বললো? কার্নো বললো আমি এমন একটা ইঞ্জিন তৈরি করে ফেলেছি যে ইঞ্জিনে তুমি যে পরিমাণ তাপ দিবা সেই পরিমাণ কাজ পাবা। মানুষ বললো দেখাও দেখাও। তখন কার্নো বললো আমার এই ইঞ্জিন আদর্শ গ্যাসের মতোই কাল্পনিক। দেখো বাল পাকনা কোন টাইপে চলে গেছে। তাহলে কার্নো কি বললো? কার্নো একটা বিশেষ ইঞ্জিন তৈরি করে ফেললো, যেই ইঞ্জিনটা আমরা দেখব। যাই হোক, ওই জিনিসটা আমরা দেখছি, সামনের দিকেই আছে। তো তাপগতিবিদ্যার কোন সূত্র কোন বিশেষ জিনিসটাকে প্রকাশ করে? মেডিকেল অ্যাডমিশন টেস্টে দুবার আসছে, ম্যাটে দুবার আসছে এই জিনিসটা, যে কোন সূত্র কোন বিশেষ রাশিকে প্রকাশ করে। কোন সূত্র কোন বিশেষ রাশিকে প্রকাশ করে, এটা ম্যাটে দুবার আসছে। যেমন তাপগতিবিদ্যার 0তম সূত্র, এটা তাপমাত্রার ধারণা দেয়। তাপগতিবিদ্যার যে 0তম সূত্র সেটা কিসের ধারণা দেয় বলো? তাপমাত্রা ধারণা দেয়। আমি একটু দেখি তো তোমরা আদৌ আসো কিনা ক্লাসে, কারণ বুঝতে পারছি না আসলে কয়জন ক্লাসে আসো। আচ্ছা ক্লাসে কয়জন আছে একটু বলো তো, নিজের নাম লেখো তো একটু। ক্লাসে যারা আছো একটু নিজেদের নাম লেখো তো যে ভাইয়া আছি। ক্লাসে যারা আছো একটু নিজেদের নাম লেখো যে ভাইয়া আছি। আচ্ছা সুলতানা বলতেছে আসি। দেখো তাহলে তাপগতিবিদ্যার 0তম সূত্র যেটা, সেটা কি সম্পর্কে ধারণা দেয়? তাপমাত্রা সম্পর্কে ধারণা দেয়। প্রথম সূত্র কি সম্পর্কে ধারণা দেয়? আভ্যন্তরীণ শক্তি বা ইউ সম্পর্কে ধারণা দেয়। দ্বিতীয় সূত্র কি সম্পর্কে ধারণা দেবে? এনট্রপি সম্পর্কে ধারণা দেবে। আমরা সামনে এনট্রপি পড়বো, এনট্রপি বা বিশৃঙ্খলা কিন্তু আমরা সামনে পড়বো। খুব ভালো কথা, চলো এবার আমরা সামনের দিকে যাই, দেখি কি বলতেছে। বলতেছে হচ্ছে যে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী বিক্রিয়া। প্রত্যাবর্তী বিক্রিয়াটা কি? যে বিক্রিয়ায় আমি দেখবো যে সম্মুখবর্তী বিক্রিয়ায় যে শক্তি খরচ হয়, আমি বিপরীতমুখী বিক্রিয়ায় সেই শক্তি গেইন হয়, ফলে দিন শেষে শক্তির কোনো মানে পার্থক্য হয় না। এক কথায় বলতে গেলে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, ফলে সম্মুখমুখী এবং বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সেটাকে প্রত্যাবর্তী বিক্রিয়া বলে। প্রত্যাবর্তী বা প্রত্যাগামীও অ্যাকচুয়ালি এক্ষেত্রে বলা যায়। প্রত্যাবর্তী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি, এই শব্দগুলো একটু মনে রাখতে হবে। যেমন দেখো, যেগুলোতে শক্তি খরচ হয়, যেমন অস্থিতিস্থাপকতা, সান্দ্রতা, ঘর্ষণ, বৈদ্যুতিক রোধ, চুম্বকীয় হিস্টেরোসিস, প্রত্যাবর্তী বিক্রিয়ার কোথাও এই রাশিগুলো দেখা যায় না। প্রত্যাবর্তী বিক্রিয়ার কোথাও এই রাশিগুলো দেখা যায় না, কারণ এগুলো অবক্ষয়ী ফলাফল। অবক্ষয় মানে কি বলে না, যুব সমাজের অবক্ষয়, যেগুলো ক্ষয় করে শক্তির, সেগুলো অবক্ষয়ী ফলাফল। এইগুলো থাকবে না প্রত্যাবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে প্রত্যাবর্তী বিক্রিয়া কিরকম, এইটাকে ব্যাখ্যা করার জন্য দুইটা শব্দ ব্যবহার করছে। একটা হচ্ছে স্থৈতিক, দেখো স্থৈতিক, আর একটা হচ্ছে অনবক্ষয়ী। স্থৈতিক অনবক্ষয়ী। স্থৈতিককে বলছে কোয়াসিস্ট্যাটিক, আর অনবক্ষয়ী মানে হচ্ছে নন ডিসিপ্যাটিভ। স্থৈতিক মানে হচ্ছে যে স্থিতিশক্তিকে সবসময় বজায় রাখে। অনবক্ষয়ী মানে হচ্ছে যার ক্ষয় হয় না, যেখানে শক্তির কোনো ক্ষয় হয় না। যেখানে কি হয় না বলো? শক্তির কোনো ক্ষয় হয় না। তাহলে প্রত্যাবর্তী বিক্রিয়ার শর্ত কি কি? শর্ত হচ্ছে আমি যদি দ্রুত করি তাহলে তো শক্তির খরচ হবে, তাহলে প্রত্যাবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই খুব ধীরে ধীরে কাজটা সংগঠন করতে হবে। প্রত্যাবর্তী বিক্রিয়া কি করতে হবে বলো? খুবই ধীরে ধীরে সংগঠিত করতে হবে। এবং এখানে একটা কথা আছে যে কোন প্রক্রিয়া প্রত্যাবর্তী তখনই হবে যেখানে অপচয় শক্তির সৃষ্টি না হয়। যদি অপচয় হয় শক্তি, তাহলে আর প্রত্যাবর্তী থাকবে না। তাহলে শক্তির অপচয় হয় যেগুলোতে, যেমন ঘর্ষণ, সান্দ্রতা, রোধ, এগুলো এখানে থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, জাস্ট এগুলো দেখবা প্রত্যাবর্তী বিক্রিয়ার উদাহরণ কোনগুলো। বলতেছে খুব ধীরে ধীরে সংগঠিত করলে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় দুইটাকেই প্রত্যাবর্তী বিক্রিয়া করা সম্ভব। ল্যাবরেটরিতে করা সম্ভব, যদিও অ্যাকচুয়ালি পুরোপুরি প্রত্যাবর্তী এখনো পর্যন্ত দুনিয়ায় করা সম্ভব হয় নাই। তারপর কি বলতেছে, ধরো হচ্ছে 80 ক্যালোরি বা 336 জুল এই তাপ দিয়ে আমি বরফকে গলিয়ে পানি বানাইতে পারি, আবার পানিকে
ওই তাপ পানি থেকে ওই তাপ বের করে নিয়ে বরফে পরিণত করতে পারি, এটা একটা প্রত্যাবর্তী বিক্রিয়া। আর 3 নম্বরে বলতেছে যে ইস্পাতের পাতের উপর একটা স্থিতিস্থাপক বলকে যদি ফেলা হয়, যতটুকু উপর থেকে ফেলা হবে ওই বল ড্রপ খেয়ে যদি আবার ততটুকু উপরে ফেরত আসে, এইটাও আমরা বলতে পারবো হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। এবার অপ্রত্যাবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক তার অপোজিট, যে প্রত্যাবর্তী বিক্রিয়া কিন্তু স্পন্টেনিয়াস না, ওইটাকে জোর করে করানো হয়, কিন্তু অপ্রত্যাবর্তী বিক্রিয়া হচ্ছে হঠাৎ, অর্থাৎ ওইটা যেমন ধীরে ধীরে হয়, এটা হঠাৎ বা দ্রুত হয়, এবং এটা একদম স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসলি হয়, স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসলি হয়। ওকে, এবার প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী বিক্রিয়ার মধ্যে তুলনা করতেছে, যেমন এই যে আমি বললাম যেগুলো সেগুলোই বলবে। প্রত্যাবর্তী ধীর, অপ্রত্যাবর্তী হয় দ্রুত। প্রত্যাবর্তী স্বতঃস্ফূর্ত নয়, দেখছো আমি মাত্র বললাম প্রত্যাবর্তী স্বতঃস্ফূর্ত নয়, কিন্তু অপ্রত্যাবর্তীটা নিজে থেকেই হয়। প্রত্যাবর্তী স্বতঃস্ফূর্ত নয়, অপ্রত্যাবর্তী নিচে থেকেই হয়। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফেরত আসে, আর অপ্রত্যাবর্তী এমন অবস্থা করছে পড়াশোনার তোমাদের মতো, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কার্যনির্বাহক প্রাথমিক অবস্থায় আর ফেরত আসে না। ঠিক আছে, প্রত্যাবর্তীর ক্ষেত্রে যেহেতু শক্তি ফিরে আসে তাই তাপীয় সাম্য অবস্থা বজায় থাকে, কিন্তু ওই ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বেড়ে যায়। ওই ক্ষেত্রে কি হয়, তাপগতি অবস্থা বজায় থাকে না, তাপমাত্রা বেড়ে যায়। এইবার চলে আসছে সেই সাদীকরণের কথায়। সাদীকরণ বললাম আমি এমন একটা ইঞ্জিন তৈরি করছি, যে ইঞ্জিন যে পরিমাণ তেল দিবা সেই পরিমাণ শক্তি দেবে, সেই পরিমাণ কাজ দেবে, কর্মদক্ষতা 100%। মানুষজন খেপে গেল, আরে কি ইঞ্জিন তৈরি করে ফেলছে এই ছেলে, চলো দেখে আসি। গিয়ে দেখলো, বললো আমি কাগজে কলমে ইঞ্জিন তৈরি করছি, এটা একটা ইমাজিনারি ইঞ্জিন। বুঝছো, তাহলে কি আদর্শ গ্যাসের মতো এটা একটা আদর্শ ইঞ্জিন যার কর্মদক্ষতা 100%, আদর্শ ইঞ্জিন যার কর্মদক্ষতা 100%, এবং এটাকে কখনোই বাস্তব রূপ দেওয়া সম্ভব নয়, এটা একটা কাল্পনিক ইঞ্জিন মাত্র। এবং এই যে কার্নোর ইঞ্জিন সেটি মোট 4টি ধাপে হয়। কার্নো ইঞ্জিনে মোট 4টি ধাপ সম্পন্ন হয়। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই 4টা ধাপ কি কি, একটা হচ্ছে কি কি বলো, একটা হচ্ছে প্রথমে যেটা থাকে সমষ্ণ প্রসারণ। প্রথমে কি থাকে বলো, সমষ্ণ প্রসারণ। তারপর থাকে হচ্ছে এরপর থাকে রুদ্ধতাপীয় প্রসারণের পর, এরপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। 3 নম্বরে থাকে হচ্ছে সমষ্ণ সংকোচন। কি থাকে বলো, সমষ্ণ সংকোচন। আর 4 নম্বরে থাকে হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। সো এই 4টা স্টেপ। সমষ্ণ প্রসারণ, যেটাকে দেখো আমি এই দিক বরাবর ভি দেখাবো, এদিক বরাবর কি দেখাবো, ভি, আর এদিক বরাবর আমি পি দেখাবো। ঠিক আছে, সো এই জায়গায় দেখো যখন এরকম করতেছি তার মানে কি ভি বেড়ে গেছে না, এইদিকে আমার ভি বেড়ে গেছে না, এটা হচ্ছে আমার সমষ্ণ প্রসারণ। এরপর দেখো এর থেকে খাড়া একটা লেগ দেবো, সমষ্ণ থেকে খাড়া লেগ কার, রুদ্ধতাপীয়। তাহলে এখানেও কিন্তু দেখো আমার ভি সামনের দিকে আগায় গেছে, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এরপর কি হবে, এর থেকে কম খাড়া একটা দাগ দেবো, দেখো এটা কিন্তু আমার সমষ্ণ, কিন্তু এইবার আমার ভি কমে গেছে, তাহলে এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। এবার দেখো এরকম করলাম, তাহলে দেখো এই জায়গাতে আমার ভি কিন্তু আরো কমে গেল এবং এটা আরো খাড়া, এটা হচ্ছে আমার রুদ্ধতাপীয় সংকোচন। এই আমার 4টা স্টেপ। ঠিক আছে, তো এখন এই কার্নো ইঞ্জিনে কি কি অংশ থাকে, মোট 4টা অংশ থাকে। কি কি দিয়ে প্রকাশ করা হয়, একটা থাকে চোং বা সিলিন্ডার, এই যে চোং বা সিলিন্ডার, বুঝছো, চোং বা সিলিন্ডারকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এবং এই চোং বা সিলিন্ডার হয় ইনসুলেটর, অর্থাৎ তাপ অন্তরক। কোনো তাপ সে গ্রহণও করে না, তাপকে বাইরেও বের হইতে দেয় না। 2 নম্বর হচ্ছে তাপ আধার বা তাপ উৎস, যেটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। আরটা হচ্ছে তাপ গামলা বা তাপ গ্রাহক, যে তাপ গ্রহণ করে, সেটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। সবশেষে আসছে সিট দিয়ে কি বোঝায়, বসার জায়গা বা আসন, তাহলে সিটকে এস দিয়ে প্রকাশ করা হয়, এবং সিটটা তৈরি হয় তাপ নিরোধক বা অন্তরক বস্তু দিয়ে, ঠিক যেমনটা আমার সিলিন্ডারটা বা চোংটা তাপ নিরোধক ছিল। তো কার্নো চক্র একটা প্রত্যাগামী চক্র। কারণটা কি, কারণ সাধারণ ইঞ্জিন চালু করলেই ঘস 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 সাউন্ড হয়, তাই না? মোটরসাইকেল বলো, গাড়ি বলো, ঘস ঘস কেন হয়, কারণ এখানে ঘর্ষণ আছে। কার্নোর ইঞ্জিনে কোনো ঘর্ষণ নাই, কার্নোর ইঞ্জিনে কি নাই, কোনো ঘর্ষণ নাই। তারপর কার্নোর ইঞ্জিনে যে বস্তু ব্যবহার করা হয় সেটা হচ্ছে আদর্শ গ্যাস। কার্নোর ইঞ্জিনে কোন গ্যাস ব্যবহার করা হয়, কার্যকরী পদার্থ হিসেবে আদর্শ গ্যাস ব্যবহার করা হয়। কার্নোর ইঞ্জিনে যেহেতু একটা আদর্শ ইঞ্জিন এবং কাল্পনিক ইঞ্জিনে কার্যকরী পদার্থটাও কাল্পনিক ইঞ্জিনে কার্যকরী পদার্থটা কাল্পনিক। ঠিক আছে, ওকে। তাহলে যে চক্রে আমার আদর্শ গ্যাসকে কার্যকরী পদার্থ হিসেবে রেখে আয়তন, চাপ ও তাপমাত্রা থেকে আরম্ভ করে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচন হয়, সেটাকে কার্নো ইঞ্জিন বলে। আরো 2টা কি বলছে, যে এটা খুব ধীরে ধীরে সংঘটিত হয়। ঠিক আছে, কারণ কি আমি বলছিলাম কার্নো ইঞ্জিনে কোন প্রক্রিয়া চলে, লেখো, কার্নো ইঞ্জিনে প্রত্যাগামী বিক্রিয়া চলে। কোন বিক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া চলে।
তাহলে তোমাকে একটু আগে আমি শেখাইলাম অপ্রত্যাগামী বিক্রিয়া দ্রুত হয়, কিন্তু প্রত্যাগামী বিক্রিয়া কি হয়? আস্তে আস্তে হয়। তাহলে সেই হিসেবে যেহেতু কার্নো ইঞ্জিনটাই কোনো শক্তির খরচ হয় না, প্রত্যাগামী প্রক্রিয়া, তাই এখানে ধীরে ধীরে সংঘটিত হয়। তারপর বলতেছে পিস্টন ও সিলিন্ডার, আমি কিন্তু পড়ছি উপরে পিস্টন ও সিলিন্ডার এবং তার চারপাশের যে চোঙ সেটা তাপ নিরোধক বা অন্তরক বস্তু দিয়ে তৈরি। ব্যাস, তার মানে আমার কিন্তু সব ব্যাখ্যা হয়ে গেছে। এখানে দেখো এটাকে সমষ্ণ সংকোচনে দেখো এই দিক বরাবর পি, এদিক বরাবর ভি। তুমি চিন্তা করে দেখো এই দিক থেকে এই দিকে আসলো, আগে ছিল ভি এখানে, এখন ভি এখানে, তাহলে ভি কি বাড়ছে না? বাড়ছে। তাহলে এটা সমষ্ণ প্রসারণ। এবার দেখো আগে ছিল ভি এখানে, রুদ্ধতাপীয়তে এখানে আসলো ভি, তার মানে এখানেও কি আমার ভি বাড়লো? অবশ্যই এতখানি বাড়লো। তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এরপর দেখো হুট করে ভি এখান থেকে এখানে চলে আসলো, তাহলে দেখো আগে এখানে ছিল এখন এখানে, তাহলে ভি কমে গেল না? কম খাড়া, তার মানে এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। আর পরেরটাই দেখো ভি ছিল এখানে, এখানে চলে আসলো, তাহলে এতখানি কমে গেল না? এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে তুমি অ্যাকচুয়ালি জানো যে সমষ্ণ প্রসারণ এবং রুদ্ধতাপীয় প্রসারণ এই দুই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজ হয়, বাকি দুই জায়গায় কাজ হয় না। তো এরপর আর কি আসছে? হ্যাঁ, এরপর চলে আসে তাপ ইঞ্জিন। আর দুইটা কনসেপ্ট হইলে আমাদের অধ্যায় শেষ। তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন, যেটা এখন চারপাশে আমরা সবাই দেখি, যে কোনো যানবাহন বলো বা যে কোনো জেনারেটর বলো, সব জায়গায় কিন্তু তাপ ইঞ্জিন, তাই না? তাপ ইঞ্জিনটা কি করা হয় মূলত? এক কথায় তাপ ইঞ্জিনে আমরা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি। কিরকম? আমি ওই জায়গাতে তেল দেব, তেলের মধ্যে ছিল রাসায়নিক শক্তি, এই তেলটাকে ব্যবহার করে আমার তাপ তৈরি করা হবে। সেই তাপ দিয়ে আমি একটা জিনিসকে ঘোরাবো। তোমাকে আমি শেখাইছিলাম, তোমাদের আমি শেখাইছি, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে যেখানে একটা জিনিস মুভ হয়। কিরকম? যেমন আমি বললাম এই যে, বলতো আমি এই জিনিসটাকে উপরে তুলতেছি, নিচে নামতেছি, কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হচ্ছে? আমি খাওয়া দাওয়া করছি, খাবারের মধ্যে ছিল রাসায়নিক শক্তি, সেই দেহে আমার মধ্যে রাসায়নিক শক্তি আকারে জমা করে রাখছিলাম, সেই রাসায়নিক শক্তি আমি যান্ত্রিক শক্তিতে পরিণত করছি। কেন? কারণ যে ফিজিক্যাল একটা অবজেক্ট মুভ করতেছি, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তো ইঞ্জিনে কি হয়? ঘোরে, ওইটাও তো ফিজিক্যাল অবজেক্টকেই মুভ করা, তার মানে আমি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করলাম ওই জায়গায়। তার এরকম অনেক উদাহরণ আছে, যেমন জেমস আগে তৈরি করছিল বাষ্পীয় ইঞ্জিন, এখন আমরা পেট্রোলে চালানো ইঞ্জিন, ডিজেলে চালানো ইঞ্জিন সব কিন্তু ব্যবহার করি। সো তাপ ইঞ্জিনের মূল নীতিটা অ্যাকচুয়ালি কি? তাপ ইঞ্জিনের মূল নীতি হচ্ছে, দেখো খুব ভালো কথা, এটা হচ্ছে তাপ উৎস, যেখানে আমরা তেল দিলাম, যেখানে আমরা কি দিলাম? তেল বা জ্বালানি দিলাম, তেল বা জ্বালানি দিলাম, এইখানে আমার তাপ তৈরি করা হইল। এই তাপের সিংহভাগ কাজে পরিণত হবে। দেখো কাজে পরিণত হয়ে গেল, ডাব্লুতে পরিণত হয়ে গেল, আর কিছু অংশ ব্যয় হয়ে গেল, ইঞ্জিন গরম হয়ে, ঘষা লেগে, ঘর্ষণ হয়ে ব্যয় হয়ে গেল, সেইটা এই যে Q2 পরিমাণ ব্যয় হইল। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে আমি Q1 পরিমাণ শক্তি দিছিলাম, আমি দেখতে পাচ্ছি Q2 পরিমাণ ব্যয় হয়ে গেছে, তুমি আমাকে বলো কি পরিমাণ কাজ হয়েছে, তুমি কি বলবা? বলো তো? ডাব্লু কি হবে বলো? Q1 তাপ দিছিলেন, ব্যয় হয়েছে Q2, তাহলে এই যে ডাব্লু হচ্ছে Q1 মাইনাস Q2। ডাব্লু কি বলো? Q1 মাইনাস Q2, এই ডাব্লু পরিমাণ কাজ হয়েছে। কি পরিমাণ কাজ হয়েছে বলো? ডাব্লু পরিমাণ কাজ হয়েছে। দেখো সেটাই বলছে, এই যে ডাব্লু সমান Q1 সমান Q2। তো এই Q2 তুমি চিন্তা করে দেখো, আমি যদি ডাব্লু সমান লিখি Q1 মাইনাস Q2, আমার এই ডাব্লুকে বাড়ানোর উপায় কি? ডাব্লু বা কাজ, আমার ইঞ্জিন তো অবশ্যই ইঞ্জিন কার্যক্ষমতা বাড়ানোর উপায় কি? ইঞ্জিনে কাজ বেশি হইতে হবে, তো কাজ বা ডাব্লু বাড়ানোর উপায় কি? আমি যদি এই Q2 বা যেই পরিমাণ তাপ খরচ হয়ে যাচ্ছে সেটাকে যদি কমাইতে পারি, আমি যদি তাপগ্রাহকের তাপকে কমাইতে পারি, তাহলে কি হবে বলতো? আমার ডাব্লু বেশি হবে। যদি কোনোভাবে তাপগ্রাহককে জিরো করতে পারি, তাহলে ডাব্লু সমান কিউ, যা তাপ দেবো পুরো কাজে পরিণত হবে, যেটা আবার পসিবল না, কারণ আমরা দ্বিতীয় সূত্র পড়ছি। আচ্ছা, এবার আসছে দক্ষতা। দক্ষতা জিনিসটা কি? দক্ষতা মানে হচ্ছে যে কর্মদক্ষতা কি? যে দুইটার অনুপাত। তুমি যে পরিমাণ তাপ দিছো, এক কথায় হচ্ছে উপরে থাকবে যে পরিমাণ কাজ পাইছো বা যে পরিমাণ তাপ দিছো। তুমি কি পরিমাণ কাজ পাইছো বলো তো? ডাব্লু পরিমাণ কাজ পাইছো। কি পরিমাণ? ডাব্লু পরিমাণ। তুমি তাপ দিছিলে কি পরিমাণ? কিউ পরিমাণ। এটাই হচ্ছে কর্মদক্ষতা। উপরে হচ্ছে কি পরিমাণ কাজ তুমি পাইছো, নিচে হচ্ছে কি পরিমাণ তাপ দিছিলা। এখন এই ডাব্লু সমান কি বলতো? ডাব্লু সমান হচ্ছে Q1 মাইনাস Q2 বাই নিচে থাকলো Q1। এখন যদি তুমি ভাগ করো তাহলে এখানে হয় 1 আর এখানে হয় হচ্ছে Q2 মাইনাস Q1। এইটাকে আমরা বলবো এটা। তাহলে কর্মদক্ষতা এটা সমান কি? 1 মাইনাস Q2 বাই Q1, 1 মাইনাস Q2 বাই Q1। এটাকে যখন শতকরা করবা তখন এটাকে 100 দিয়ে গুণ দিবা, এটাকে 100 দিয়ে গুণ দিবা। এটাই হচ্ছে আমার কর্মদক্ষতা, তাই না?
আচ্ছা ব্যাস, তাহলে কর্মদক্ষতার বিষয়টা বুঝলাম। এবং এখানে দেখো বলতেছে কার্নো ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হইতে পারে না। কেন 100% হইতে পারবে না? 100% হওয়ার শর্ত এরকম যে ডাব্লু সমান আমার Q1 হইতে হবে, তার মানে Q2 সমান আমার 0 হইতে হবে। এমন কোনো ইঞ্জিন আজও তৈরি হয় নাই যে নিজে গরম হবে না বা কোনো তাপ শক্তির অপচয় করবে না, পুরোটাকেই আমার কাজে পরিণত করবে, এরকম কোনো ইঞ্জিন আজ পর্যন্ত তৈরি হয় নাই। সেই কারণেই কখনো 100% আমার হইতে পারে না। আচ্ছা, তো এবার আসে দক্ষতা। আচ্ছা হয়ে গেছে। এই যে এই জিনিসটাকে আমরা এইভাবে আবার লিখতে পারি, যেটাকে আমি লিখলাম এটা সমান 1 - Q2/Q1। এটাকে আমি টেম্পারেচার দিয়েও লিখতে পারি 1 - T2/T1। হ্যাঁ, এইভাবেও লেখা যায়, সেই জিনিসটা এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছে। ব্যাস, এরপর কয়েকটা কথাবার্তা এখানে আছে অনুধাবনমূলক কাজের নিচে দেখো, এগুলো পড়বা। যে ইঞ্জিনের দক্ষতার হিসাব থেকে লক্ষ্য করা যায় যে ইহা কেবল তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রার উপর নির্ভর করে, কার্যনির্বাহক বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না। কারণ আমরা সূত্রে শুধু Q1 আর Q2, T2/T1, হ্যাঁ এইটাই দেখছি, অন্য কোনো বস্তু দেখি নাই, তার মানে অন্য কোনো কিছুর উপর কিন্তু এটা নির্ভর করে না। 3 নম্বর হচ্ছে দুটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কার্যরত সকল প্রত্যাগামী ইঞ্জিনের কর্মদক্ষতা সমান হয়। আমি যদি তোমাকে Q1 আর Q2 ফিক্স করে দিই, মাঝখানে যাই হোক না কেন কর্মদক্ষতা আমার কিন্তু ওই দুইটার উপরেই নির্ভর করবে। সে কারণে বলতেছে যে এই দুইটাকে যদি ফিক্স করে দেওয়া হয় সবার ক্ষেত্রে কর্মদক্ষতা সমান হবে। 3 নম্বরটা আমরা জানি যে কখনোই কর্মদক্ষতা 100% হইতে পারে না। এবার আসছে কি বলো, এবার আসছে আমাদের রেফ্রিজারেটর, যেটাকে আমরা হিমায়ক বলি। রেফ্রিজারেটর বা যেটাকে আমরা কি বলি বলো, হিমায়ক বলি। এই কয়জন আছো, যে কয়জন আছো একটু নাম লেখো তো নিজের, যে কয়জন আছো একটু নিজের নাম লেখো। রেফ্রিজারেটর বা হিমায়ক, তো এইটার ক্ষেত্রে যেটা হয়, এটার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। কিরকম দেখো, হিমায়ন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা ফ্রিজের মধ্যে যে এক্সট্রা তাপ সেটাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, ঠিক আছে। অর্থাৎ যেখানে আমার তাপমাত্রা সবসময় স্থির রাখা যায় সেইটাকে আমরা বলি হচ্ছে রেফ্রিজারেটর বা হিমায়ক। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে যখন আমি তাপ ইঞ্জিন বলবো, তাপ ইঞ্জিন যেটা রেফ্রিজারেটর না, তাপ ইঞ্জিন কি করে? তাপ ইঞ্জিন সিস্টেম দ্বারা কাজ করে। কি করে বলো? সিস্টেম দ্বারা কাজ করে, সিস্টেম দ্বারা কাজ করে। ফলে এখানে ডিডব্লিউ হয় পজিটিভ, এই জিনিস আমরা দেখছি। রেফ্রিজারেটরে কি হয় জানো? উল্টো হয়। তাহলে তুমি বুঝতেই পারছো কি হয়। রেফ্রিজারেটরে সিস্টেমের উপর কাজ হয়, সিস্টেমের উপর কাজ হয়, রেফ্রিজারেটরে সিস্টেমের উপর কাজ হয়। অর্থাৎ এই ক্ষেত্রে ডিডব্লিউ আমার নেগেটিভ হয়। ডিডব্লিউ কি হয় বলো? আমার নেগেটিভ হয়। সেই কথাটা এখানে লিখছে। তাপ ইঞ্জিন আর রেফ্রিজারেটরের পার্থক্য কি? তাপ ইঞ্জিন সিস্টেম দ্বারা কাজ হয় আর রেফ্রিজারেটরে সিস্টেমের উপরে কাজ হয়। এই কোনটাই ডিডব্লিউ পজিটিভ, কোনটাই ডিডব্লিউ নেগেটিভ, বুঝছো না? বুঝছো। তো এখানে কি হচ্ছে দেখো, এইখানে আমার Q1 তাপমাত্রা এবং Q2 তাপমাত্রা, ঠিক আছে। সো আমি কি করতেছি, Q1 তাপমাত্রাকে আমি বাইরে বের করে দিচ্ছি যখন এক্সট্রা তাপ সহ, তখন তোমরা দেখবা ফ্রিজের পেছনে গিয়ে গরম বাতাস বের হয়, ফ্রিজের পেছন দিকে গরম বাতাস বের হয়। কারণ কি? ও এক্সট্রা তাপকে বাইরে বের করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো, আমরা যেমন ওই ক্ষেত্রে কার্যদক্ষতা বের করি, এই ক্ষেত্রে কিন্তু কার্যদক্ষতা ব্যবহার করা যায় না, এই ক্ষেত্রে কার্যকৃত সহগ ব্যবহার করতে হয়। তো এই কার্যকৃত সহগকে আমরা কে দিয়ে প্রকাশ করি? কে এর মান কত থেকে কত হইতে পারে, এইটা বোর্ডে 2বার আসছে, সরি 2বার না, আমি একটু আগে দেখলাম 2বার, 24 সালেই, আর বহুবার আসছে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে, বোর্ডেও তো অনেকবার আসছে। কে এর মান কত থেকে কত হইতে পারে? কে এর মান 2 থেকে 6 হইতে পারে। কে এর মান কত হইতে পারে বলো? 2 থেকে 6 হইতে পারে, ঠিক আছে। তাহলে এখন এই কার্যকৃত সহগ কে সমান কি? কে হচ্ছে অপসারিত তাপ। এই বলো তো, এই ফ্রিজ থেকে কোন তাপটা বের হচ্ছিল? Q1 তাপ বের হয়ে যাচ্ছিল না? তাহলে অপসারিত তাপ হচ্ছে Q1। আর কতটুকু তাপ তুমি সরবরাহ করছিলা? সরবরাহ করছিলা Q2 - Q1 তাপ। সরবরাহ করছিলা কোনটা বলো? Q2 - Q1 পরিমাণ তাপ। তাইলে এই যে Q2 - Q1, এইটাকে তুমি ফিক্সড, এই টেম্পারেচারকে তুমি ফিক্সড রাখছো ফ্রিজের মধ্যে। এটার মান কত থেকে কত হয় বললাম? 2 থেকে 6 এর মধ্যে হইতে পারে কার্যকৃত সহগের মান। তো এইবার আসছে হচ্ছে আর কি, জাস্ট এই জিনিসগুলো জানলেই হচ্ছে মোটামুটি। এটা পরীক্ষায় খুবই কম আসে, তারপর দেখে রাখা ভালো। সবশেষে আসছে হচ্ছে আমার এনট্রপি ও বিশৃঙ্খলা। এটা দিলে আমাদের অধ্যায়টা আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, তাহলে এনট্রপি বা বিশৃঙ্খলা কি? এনট্রপি মানেই হচ্ছে বিশৃঙ্খলা। যেই প্রক্রিয়াতে তাপের লস ঘটে, যে প্রক্রিয়ায় তাপের লস ঘটে বা তাপ বের হয়ে যায়, সিস্টেম থেকে তাপের আদান প্রদান হয়, সেখানে এনট্রপি হয়। তাহলে তুমি বলো তো কোন তাপগতীয় প্রক্রিয়ায় তাপ বের হইতে পারে না, তাপ লস হয় না?
রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় ধর্ম স্থির থাকে অর্থাৎ যে বিশৃঙ্খলা স্থির থাকে সেটাকেই এনট্রপি বলে। এনট্রপি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয় বলো? স্থির থাকে। তাহলে এনট্রপি মানে কি একটু আগে বললাম না, এনট্রপি মানে হচ্ছে মেজার অফ ডিসঅর্ডারলিনেস অর্থাৎ বিশৃঙ্খলার সূচক। যে সিস্টেমে যত বেশি তাপ মানে হচ্ছে দেখা যাবে যে বের হয়ে যাচ্ছে, তাপ হারাচ্ছে, সেখানে এনট্রপি তত বেশি। বুঝছো? তো দেখো এখানে এনট্রপি যেটা আমার পিভিটি এর মতো এনট্রপিও কিন্তু এস দিয়ে প্রকাশ করা হয়। এইটাও কিন্তু একটা প্রাকৃতিক রাশি। পিভিটি 3টা তাপগতীয় চলরাশি না? দেখবা এই অধ্যায়ের শুরুতেই প্রথম এমসিকিউটা হচ্ছে তাপগতীয় চলরাশি কোন 4টি। পিভিটির পর আরেকটা তাপগতীয় চলরাশি যাচ্ছে, যদি চাই তুমি বলবা এস আরেকটা তাপগতীয় চলরাশি, অর্থাৎ পিভিটি এরপর এনট্রপি হচ্ছে 4র্থ তাপগতীয় চলরাশি। বুঝছো? সো এই এনট্রপি এমন একটা প্রাকৃতিক রাশি, এটাকে কিভাবে পাওয়া যায়? এনট্রপি এস সমান হয়, আমি যদি ডিএস দিয়ে প্রকাশ করি, ডিএস সমান হয় ডিকিউ/টি, অর্থাৎ সরবরাহকৃত তাপকে যদি তার তাপমাত্রা দিয়ে ভাগ করা হয়, তাপ কি? শক্তি না? তাহলে জুল। তাপমাত্রা কি? পরিমাপ না? কেলভিন। তাহলে জুল পার কেলভিন। এনট্রপির একক কি বলো? জুল পার কেলভিন। অর্থাৎ সরবরাহকৃত তাপকে তুমি যদি তার তাপমাত্রা দিয়ে ভাগ করো, তুমি যে একক পাবা সেটা হচ্ছে এনট্রপি। ঠিক আছে? আচ্ছা, দেখো এনট্রপি সম্পর্কে আরো কয়েকটা কথাবার্তা বলছে এনট্রপির তাৎপর্যের মতো। যেমন এনট্রপি একটা প্রাকৃতিক রাশি যেটা কিসের সমান? তাপ ও পরম তাপমাত্রা। তাপ কোনটা? এই যে ডিকিউ। পরম তাপমাত্রা কোনটা? টি। এই যে ডিকিউ/টি, এটাকেই তো আমরা ডিএস এনট্রপি সমান বললাম। তাই বলতেছে এনট্রপি প্রাকৃতিক রাশি যা তাপ ও পরম তাপমাত্রার অনুপাতের সমান। তারপর বলতেছে এটি বস্তুর তাপীয় ধর্ম বা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। কিভাবে জানো? দেখো, যার এনট্রপি বেশি আরেকটার এনট্রপি কম, যদি দুইটা বস্তুকে কাছাকাছি আনো, দেখো এখান থেকে এখানে তাপ যাবে। একটা বস্তুর এনট্রপি বেশি আরেকটা বস্তুর এনট্রপি কম, ঠিক আছে? যদি দুইটাকে কাছাকাছি আনো, বেশি এনট্রপি যা, সেখান থেকে কম এনট্রপিতে তাপ যাবে। কারণ কি? কারণ দেখো যার ডিএস বেশি তার ডিকিউ কিন্তু বেশি। কারণ কি? এই যে ডিএস আর ডিকিউ সমানুপাতিক, ডিএস এবং ডিকিউ সমানুপাতিক। যার ডিএস বেশি তার নিঃসন্দেহে কি বেশি? ডিকিউ বেশি। তার মানে নিঃসন্দেহে যার তাপ বেশি সেখান থেকে কম তাপের দিকে যাবে। তাহলে আমি কিন্তু তাপ সঞ্চালনের দিকটা এখান থেকে পেয়ে গেলাম। তারপর কি? তাপগতি অবস্থাও এখান থেকে নির্ধারণ করা যায়। তারপর হচ্ছে এটি তাপমাত্রা, চাপ, আয়তন এবং অন্তর্নিহিত শক্তি ও চুম্বকীয় অবস্থা প্রকাশ করে। খুব ভালো কথা। তারপর একটা জিনিস আসছে, এনট্রপি যদি কোনো জায়গায় বাড়ে তাহলে বিশৃঙ্খলা, এনট্রপি কোথাও কমলে শৃঙ্খলা। কারণ এনট্রপি ইজ দ্য মেজার অফ, এই বলো আমার সাথে, এনট্রপি ইজ দ্য মেজার অফ ডিসঅর্ডারলিনেস, তাই না? আচ্ছা, তারপর সর্বশেষ কথাটা আসলে বলছে যে ধরো কোনো এক জায়গায় প্রেসার বাড়লে তুমি বুঝবা সেখানে প্রেসার বাড়ছে। চোখে দেখা যায় যে কোনো এক জায়গার ভলিউম বাড়তেছে নাকি কমতেছে। তাহলে প্রেসারও অনুভব করা যায়, ভলিউম চোখে দেখা যায়। টেম্পারেচার তো এমনি বোঝা যায়, তোমার তো এমনি গরম লাগা শুরু করবে টেম্পারেচার বাড়লে। কিন্তু এনট্রপিকে অনুভব করা যায় না। এনট্রপি যদিও প্রাকৃতিক রাশি, কিন্তু এনট্রপিকে অনুভব করা যায় না। সেটাই বলছে তাপমাত্রা ও চাপের ন্যায় একে অনুভব করা যায় না। তো দেখো এখানে বলতেছে, আমরা পড়ছিলাম কি এনট্রপি দিয়ে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রকাশ পাই। দেখো আমি বলছিলাম তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার যেটা শূন্যতম সূত্র সেটা কি সম্পর্কে ধারণা দেয়? তাপমাত্রা সম্পর্কে ধারণা দেয়। তাপমাত্রা সম্পর্কে ধারণা দেয়। তাপগতিবিদ্যার প্রথম যে সূত্র সেটা আভ্যন্তরীণ শক্তি সম্পর্কে ধারণা দেয়। আভ্যন্তরীণ শক্তি সম্পর্কে ধারণা দেয়। আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা বা সর্বশেষ সূত্র যেটা, সেটা এনট্রপি সম্পর্কে ধারণা দেয়। সেই কথাটাই এখানে আবার বলছে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মূলত এনট্রপির মাধ্যমে প্রকাশ করা যায়। ওকে, দেখো এই জায়গাতে এই যে এই জিনিসটাকে কিভাবে পাইছে দেখো, এই যে আমি লিখলাম না ডিএস সমান হচ্ছে ডিকিউ/টি, জাস্ট ক্রস গুণ করছে, বলতেছে ডিকিউ সমান হচ্ছে টিডিএস। বুঝছো? এই জিনিসটাকে এইভাবে লিখছে যে এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক সংজ্ঞা। সো পরীক্ষায় যদি এমসিকিউতে আসে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক সংজ্ঞা কোনটা, এই যে এইটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এতক্ষণ শুধু ল্যাঙ্গুয়েজ আকারে পড়ছো, কার্নোর আকারে পড়ছো যে কখনোই তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় না, পড়ছো না? কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত হয় না। সেটাকে যদি এরকম সূত্র আকারে দেখতে বলে তাহলে এটা হচ্ছে সেই সূত্র, ডিকিউ সমান টিডিএস। ডিকিউ সমান টিডিএস, ঠিক আছে? ডিকিউ সমান টিডিএস। ওকে, খুব ভালো কথা। এরপর চলো সামনের দিকে যাই। এরপর কি বলতেছে? পৃথিবীর তাপীয় মৃত্যু, এটা দিয়ে শেষ। এটা কি দেখো, ধরো যে এই পৃথিবীতে
ধরো কেউ এখন আর গরিব না, কেউ ধনী না, আমরা তো এরকম পৃথিবীর স্বপ্ন দেখি, তাই না? কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? তুমি চিন্তা করো, তোমার কাছেও যেই টাকা আছে, তোমার বাড়ির পাশে যে রিক্সা চালাই তার কাছেও সেই একই পরিমাণ টাকা, তোমার আমেরিকায় থাকা বিল গেটসের কাছেও একই পরিমাণ টাকা। তাহলে তুমি আমাকে বলো, ওই রিক্সাওয়ালা কেন তোমাকে রিক্সায় চড়াবে? তুমি বলো, ওই রিক্সাওয়ালা কেন তোমাকে রিক্সায় চড়াবে? তোমার কাছে যে পরিমাণ টাকা তার কাছেও সেই পরিমাণ টাকা, তোমার তো তাকে রিক্সা, তার তো তোমাকে রিক্সা চড়ানোর আর কোনো দায় নাই, সেও সমান ধনী, তুমিও সমান ধনী। তার মানে তুমি বুঝতে পারছো পুরো অর্থনীতি থমকে যাবে যদি এমন হয় যে সবার সমান পরিমাণ টাকা। সেই কারণে এই টাকার একটা উঁচু নিচু ভাব সবসময় থাকে। এই অর্থনীতি চলছে এই টাকার, কেউ ধনী কেউ গরিব বলে, সবাই সমান হইলে কেউ আর অর্থনীতি চালাইতে পারতো না। পৃথিবীর তাপীয় মৃত্যু এরকম, দেখো সূর্য অনেক গরম, পৃথিবী তার তুলনায় কিছুই না, কিন্তু সূর্য কিন্তু প্রতি মুহূর্তে শক্তি ছেড়ে দিচ্ছে। সূর্যের শক্তি কিন্তু অসীম না, ওরও একটা শক্তির সর্বশেষ ধারণ ক্ষমতা আছে, তাই না? এমন একটা সময় আসবে সূর্য সমস্ত শক্তি মানে হচ্ছে দিয়ে দেবে, এবং সেই শক্তি গ্রহণ করতেছে কারা? পৃথিবী। পৃথিবী দেখা যাবে পৃথিবীর তাপমাত্রা এবং সূর্যের তাপমাত্রা সমান হয়ে যাচ্ছে। তখন কে তাপ দেবে আর কে তাপ নেবে? তাপ দেওয়ার তাপ নেওয়ার কোনো লোক থাকবে? তুমি চিন্তা করো, এইটাও এই বস্তু মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস, এই বস্তু 50 ডিগ্রি সেলসিয়াস, দুইটা একসাথে ঠেকাইলাম, কে তাপ দেবে কে তাপ নেবে? তাপ দেওয়া নেওয়ার কোনো সুযোগ আছে? কারণ কি? কারণ দুইটা তাপমাত্রা সমান। তো এখানে যেটা বলতেছে, যেহেতু নক্ষত্রগুলো তাপ দিতেছে আর যারা এমনি তারা তাপ নিতেছে, একটা পর্যায়ে গিয়ে ওই পুরো সবার তাপমাত্রা সমান হয়ে যাবে, তখন কেউ তাপ দিতেও পারবে না, নিতেও পারবে না। এইটাকে বলা হয় মহাবিশ্বের তাপীয় মৃত্যু বা পৃথিবীর তাপীয় মৃত্যু। বুঝছো? ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের আজকের অধ্যায়। আমরা অ্যাকচুয়ালি আর একটু ম্যাথ বেসড করাতে চাচ্ছিলাম, বাট করাবো ইনশাল্লাহ, সামনের দিকে আরো করানো হবে। তোমাদের সামনে তো আরেকটা অধ্যায় আছে তোমাদের সাথে ক্লাস, সেই ক্লাসগুলো আমরা দেখবো, কোনো সমস্যা নাই। একটু পরে দেখো, আমি তোমাদের একটা ঘটনা দেই, সেটা হচ্ছে 9টা 30-এ, 9টা 30-এ, হ্যাঁ 9টা 30-এ আজকে 9টা 30-এ আমরা যেটা করব সেটা হচ্ছে এইচএসসি 24 বোর্ডের, এইচএসসি যতগুলো 24 বোর্ড আছে, হ্যাঁ সেখানে ফিজিক্স ফার্স্ট পেপারের, ফিজিক্স কোন পেপার? ফিজিক্স ফার্স্ট পেপারের সব এমসিকিউ করব। ফিজিক্স ফার্স্ট পেপারের সব এমসিকিউ করব। 9:30টার সময় শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু 1 মিনিট 2 মিনিট দেরি হইতে পারে। সো তোমরা এই ক্লাসটা কইরো, কারণ তোমাকেও দিন শেষে এই এমসিকিউ সলভ করাই লাগবে। এই এমসিকিউ তোমাকে দিন শেষে সলভ করাই লাগবে, বুঝছো? মেডিকেলের জন্য বলো, সেকেন্ড টাইমাররা এই ক্লাস করবে নিশ্চিত। সেকেন্ড টাইমাররা যখন এই ক্লাস করতেছো, তোমার তো এই ক্লাস করতে কোনো বাধা নাই, কারণ এইচএসসির জন্য তুমি পড়তেছো। সো এই ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট ম্যানিয়া ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।